আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আজকে আরো একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আলোচনা করব। মূলত ব্যবসা পরিবেশ, এক মালিকানা ব্যবসা এবং অংশীদারি ব্যবসা। আমরা জানি এই তিনটা অধ্যায় থেকে প্রায় প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন হয়। এই তিনটা অধ্যায় থেকে প্রায় প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন হয়। সো আমরা চেষ্টা করব এই তিনটা অধ্যায় খুব চমৎকার ভাবে আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমন ভাবে চেষ্টা করবো এখান থেকে যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসুক না কেন, বাকি সকল বিশ্ববিদ্যালয়ে যেই প্রশ্নগুলো আসুক না কেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা যারা আজকের ক্লাসটি করবে তারা ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিতে বাধ্য এবং তোমরা পারবা ইনশাল্লাহ। সো আশা করবো খুব দ্রুত তোমরা আমার সাথে জয়েন করবা। আমরা একসাথে মিলে ক্লাসটা করবো ইনশাল্লাহ। আমরা একসাথে মিলে ক্লাসটা শেষ করবো। সবাই খুব দ্রুত জয়েন করো এবং একটু বাকিদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও যারা মনোযোগী থাকবে, বিশেষ করে যারা মনোযোগী থাকবে, একটু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, ঠিক আছে ইনশাল্লাহ। তারা এই অধ্যায়গুলোর বাসায় তেমন বেশি কষ্ট করার দরকার নেই। খুব ভালোভাবে শেষ হবে ইনশাল্লাহ, আমার সেটা বিশ্বাস। এবং তোমরা পরীক্ষা আসলে ইনশাল্লাহ এখান থেকে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। সো আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে। আমরা আমরা আশা করব খুব দ্রুত আমার সাথে বাকিরাও জয়েন করবে। আমাকে একটু কমেন্টে জানাও তোমরা সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানাও। আমাকে একটু কমেন্টে জানাও সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও সব ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। কমেন্টে একটু জানাও সব ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে জানো যে সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানাও আমাকে। দ্রুত একটু কমেন্টে জানাও সব ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। আহ তানবিন ইসলাম কমেন্ট করছে, স্যার সব ঠিক আছে। আচ্ছা, সব ঠিকঠাক আছে ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। বাকিরা আমি আশা করবো বাকিরাও খুব দ্রুত আমার সাথে জয়েন করবা, দ্রুত জয়েন করা শুরু করবে। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করছে অলরেডি, এবং আশা করবো খুব দ্রুত তোমরা বাকিরা সবাই জয়েন করবা। তোমাদের দুইটা বিশ্ববিদ্যালয়ে মূলত ভর্তি পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে দুই থেকে তিনটা বিশ্ববিদ্যালয় আমরা জানি এখনো পর্যন্ত। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে গুচ্ছ, বা আমরা যেটাকে জিএসটি বলতেছি, যেখানে আমরা জানি 18 থেকে 19টা বিশ্ববিদ্যালয় আছে। তোমাদের আমি বরাবর মতোই করবো, প্রথম যে রিকোয়ারমেন্টটা তোমাদের থাকবে, তোমাদের যে অনুরোধটা থাকবে, সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক, তোমাদের হাতে যে প্রশ্ন ব্যাংকটা আছে সেখান থেকে বিগত যে বছরগুলোতে গুচ্ছ পরীক্ষা হয়েছে, যে বিগত প্রশ্নগুলো, ইয়ার কোয়েশ্চনগুলো ভালোভাবে শেষ করবা, একটা শেষ করবা ভালোভাবে। বিগত প্রশ্নগুলো শেষ করে বোঝার চেষ্টা করবা যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে। ঠিক আছে, তুমি যখন ম্যানেজমেন্টটা শুরু করবা, ম্যানেজমেন্ট একটা শেষ করবা, তখন তুমি বুঝতে পারবে যে ম্যানেজমেন্টের প্রসেস প্যাটার্নটা কেমন হবে। ঠিক আছে, যেহেতু ম্যানেজমেন্ট 35, অ্যাকাউন্টিং যখন তুমি শুরু করবে একটা না, অ্যাকাউন্টিংটা শেষ করবা, তখন তুমি বুঝতে পারবে যে অ্যাকাউন্টিং কেমন হয়। এরপরে ইংলিশ, বাংলা একইভাবে তুমি শেষ করবা। ঠিক আছে, আবার বলছি, প্রথম ফান্ডামেন্টাল যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকে কোনো প্রকার ঘাটতি থাকা যাবে না, উইথ এক্সপ্লেনেশন। একদম বিস্তারিত প্রশ্ন ব্যাংক থেকে তুমি শেষ করবা, কোনো প্রকার ঘাটতি রাখা যাবে না প্রশ্ন ব্যাংকে। আমার বিশ্বাস তোমরা ঠিক এইভাবেই প্রশ্ন ব্যাংকে ভালোভাবে শেষ করবে আশা করি। আচ্ছা, তাহলে দেখো প্রশ্ন ব্যাংকে কোনো ঘাটতি থাকবে ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে, আমি আবার বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছর যে প্রশ্ন ব্যাংক, সেই প্রশ্ন ব্যাংকটা অবশ্যই হাতে রাখবা, এবং সেখান থেকে খুব ভালোভাবে প্রশ্ন ব্যাংকের বিগত বছরের ইয়ার কোয়েশ্চন গুলো উইথ এক্সপ্লেনেশন, উইথ ভালোভাবে শেষ করবা, যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে, কোন জায়গাগুলোতে আসলে ম্যানেজমেন্ট, তুমি তখন বুঝতে পারো যে কোন জায়গাগুলোতে আসলে ম্যানেজমেন্ট প্রশ্ন হয়। আমি যদিও আলোচনা করবো সামনে, যে ইয়ার কোয়েশ্চন গুলো যখন আলোচনা করবো তখন আমরা বিস্তারিত আলোচনা করবো। তবে আমার অনুরোধ থাকবে যাতে প্রশ্ন ব্যাংকটা হাতে থাকে, তখন তোমার কনফিডেন্টটা বাড়বে, তোমার আত্মবিশ্বাস যেমন বেড়ে যাবে, ঠিক একইভাবে তোমার পরীক্ষার ভালো হওয়ার যে সম্ভাবনা সেটাও বেড়ে যাবে, কারণ তুমি প্রশ্নের প্যাটার্নটা বুঝে যাওয়া যে আসলে ম্যানেজমেন্টে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, অ্যাকাউন্টে কোন জায়গা থেকে হবে প্রশ্ন, ঠিক আছে, বাংলা ইংলিশে কোন জায়গা থেকে প্রশ্ন হয়। কারণ আমরা জানি এক একটা বিশ্ববিদ্যালয়ে তাদের প্রশ্নের প্যাটার্নটা এক এক রকম। ঠিক আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার হচ্ছে পরীক্ষা ভালো করার অন্যতম প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তোমাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, নিজের প্ল্যানিং করা থেকে শুরু করে। আমি আবার বলছি, আগে কি হয়েছে সেটা বাদ, আগে যা কিছু হয়েছে সব বাদ। ঠিক আছে, আগে নষ্ট করার সময়ের জন্য যদি তুমি এখন আফসোস করো, তাহলে সামনের সময়টাও নষ্ট হবে, এখনের সময়টাও নষ্ট হবে, তাহলে আফসোস করা যাবে না। নিজের সেরাটা দিয়ে দিয়ে যাবা ইনশাল্লাহ। আমি আবার বলছি, সামনে অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা হচ্ছে। প্রত্যেকটা অনেকগুলো ভালো বিশ্ববিদ্যালয় তোমাদের সামনে আছে। ঠিক আছে, অনেকগুলো ভালো বিশ্ববিদ্যালয়।
ঠিক আছে? আমরা জানি ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা সাবজেক্ট পাওয়ার পরে তুমি যদি নিজেকে নিজের চেষ্টায় উন্নত করার চেষ্টা করো, তাহলে তুমি সব জায়গা থেকে যে বিশ্ববিদ্যালয়ে যাও না কেন, তুমি ভালো একটা জায়গা তোমার জন্য তুমি ক্রিয়েট করতে পারবা, সেটা বাধ্যতামূলক। ঠিক আছে? সো এটা আসলে তোমার উপর, এটা তোমার উপর, যে সময়টা সামনে পাবা আমি আশা করবো সেই সময়টাকে কাজে লাগাবা। ঠিক আছে? সর্বোচ্চটা কাজে লাগাবা, ইনশাল্লাহ ভালো কিছু আসতে বাধ্য। যারা চেষ্টা করে যায় শেষ পর্যন্ত লেগে যায়, একটা কথা মনে রাখবা, ইটস নট ওভার আনটিল ইটস ওভার। শেষ হওয়ার আগে আসলে কোনো কিছু শেষ হয় না। ঠিক আছে? যারা শেষ পর্যন্ত লেগে থাকে, চেষ্টা চালিয়ে যায়, যিনি সকল লেখকের লেখক, যিনি সবকিছু দেখেন, আমাদের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের এই কষ্ট এবং আবেদন তোমাদের কখনো ফিরিয়ে দিবেন না। ঠিক আছে? তুমি ইনশাল্লাহ ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা হচ্ছে, সেটা আমার বিশ্বাস। ইনশাল্লাহ তোমার ভালো করতে পারবা। ঠিক আছে? আজকে আমরা মূলত 3টা টপিকস নিয়ে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে ব্যবসা পরিবেশ। আমরা জানি এটা এটা আমি আবার এই ক্লাসটা করার পরে আমি আবার বলছি, এই ক্লাসটা করার পর তুমি 100% যেখান থেকে ব্যবসা পরিবেশে প্রশ্ন আসলো কেন তুমি পারবা, শুধু মনোযোগী থাকবে। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, 3টা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো। এখান থেকে আমরা দেখি প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই 3টা অধ্যায় থেকে 4টা, 5টা, 6টা পর্যন্ত প্রশ্ন হতে পারে। ঠিক আছে? এই 3টা অধ্যায় থেকে ইনশাল্লাহ যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে সেগুলো তোমরা পাবা। আর ক্লাস শেষে তো আমি সবকিছু তোমাদেরকে গত ক্লাসও দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ দিয়ে দিব। তবে আমার আবারও কথা, ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। যারা ক্লাস করবে, আমি সবসময় দেখে থাকি যারা নিয়মিত ক্লাসগুলো করে তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। একদম আমি তো ক্লাসে অনেক বছর ধরে, ঠিক আছে, বলতে গেলে প্রায় মোর দেন 10 ইয়ার্স হবে, প্রায় 12 বছরের কাছাকাছি ধরে আমি ক্লাস নিচ্ছি। আমি দেখে আসতেছি আসলে যারা নিয়মিত ক্লাস থাকে, ক্লাসগুলো যারা নিয়মিত করে তারাই বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করে। ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা ক্লাসটা মিস দিবে না। ঠিক আছে? সো এইটাও আশা করবো বাকিদের একটু মেনশন করে দাও যারা এখনো জয়েন করেনি, যাতে আমরা একসাথে মিলে ক্লাসটা করতে পারি। আশা করবো সব ঠিকঠাক, ইনশাল্লাহ তোমরা পারবা, সেটা আমার বিশ্বাস। ব্যবসা পরিবেশ কি, আমরা আমরা আমাদের আশেপাশে যা কিছু আসে তাই নিয়ে কি হয় পরিবেশ, আর আমাদের আশেপাশে যা কিছু ব্যবসাকে প্রভাবিত করে তাই হচ্ছে ব্যবসায় পরিবেশ। তাহলে আমাদের আশেপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ, আর আমাদের আশেপাশে যা কিছু ব্যবসাকে প্রভাবিত করে তাকে আমরা বলছি কি ব্যবসায় পরিবেশ, তাকে আমরা কি বলছি ব্যবসায় পরিবেশ। আচ্ছা, ব্যবসা পরিবেশের উপাদান কয়টি? ব্যবসা পরিবেশের উপাদান হচ্ছে 6টি। আমরা জানি ব্যবসা পরিবেশের উপাদান কয়টি? 6টি। খুব সহজে আমি বলছি, আল্লাহ আমাদেরকে যে ব্রেনটা দিছে, যে থিংকিং পাওয়ারটা দিছে, এই পাওয়ারটা কাজে লাগালে তুমি খুব সহজে বুঝতে পারবে আসলে উপাদানগুলো কি কি। খুব সহজে একদম। আমার সাথে একটু মনোযোগ দাও, আমি আবার বলছি একটু মনোযোগ দিবে ক্লাসে, হয়তো কমেন্ট করবে না। এই ক্লাসগুলো তোমাদের জন্য বেস্ট ক্লাস হবে, সেটা আমার বিশ্বাস। শুধু মনোযোগটা দরকার, বাকিটা আমার উপর। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একদম খুব সহজ, আমি যদি চিন্তা করি প্রাকৃতিক পরিবেশ আসলে কেমন হতে পারে? ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড় পর্বত, সমুদ্র সৈকত, জলজ সম্পদ, বনজ সম্পদ, উদ্ভিজ সম্পদ, আবহাওয়া, জলবায়ু। ঠিক আছে? এগুলো কোন ধরনের পরিবেশ? নদ নদী, এগুলো কোন ধরনের পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ। এগুলো তো মুখস্থ করার কোনো কিছুই নেই। ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কোন ধরনের পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ। আমরা জানি এগুলো কি ব্যবসাকে প্রভাবিত করে। এগুলো কি করে? ব্যবসাকে প্রভাবিত করে। তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, বন্যার কারণে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গেছে, তার মানে ব্যবসা তোমার এই প্রাকৃতিক পরিবেশটা তোমাকে কি তোমার ব্যবসাকে প্রভাবিত করতে পারে। তাহলে আমরা দেখতেছি ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, প্রাকৃতিক সম্পদ, পাহাড় পর্বত, সমুদ্র সৈকত, প্রাণীজ সম্পদ, উদ্ভিজ সম্পদ, আবহাওয়া, জলবায়ু, মৃত্তিকা। ঠিক আছে? এগুলো কোন ধরনের সম্পদ? এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমি আশা করছি এখানে কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখনো পর্যন্ত প্রাকৃতিক পরিবেশে কারো কোনো সমস্যা নেই। এবার অর্থনৈতিক পরিবেশ। আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। সবচেয়ে পরীক্ষা যদি আসে কোন পরিবেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা উত্তর দিব অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ। তাহলে অর্থনৈতিক পরিবেশ কি? আমরা কিছু জিনিস আমরা মনে রাখবো। প্রথম শুরুতে আমরা মনে রাখবো অর্থ সংক্রান্ত সবকিছু অর্থনৈতিক পরিবেশ। যেগুলো অর্থ রিলেটেড সেগুলো হচ্ছে কি পরিবেশ। আমরা ওইটা ওইভাবে আমরা আগে চিন্তা করব। তাহলে কি কি আমরা যদি বলি অর্থ ঋণ ব্যবস্থা, সুদের হার বা ব্যাংক রেট, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, বাজেট, মূল্য স্তর, ঠিক আছে, সঞ্চয়, বিনিয়োগ, ব্যবসায় সুনাম, তাহলে এগুলো হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ। এছাড়াও কি আছে? মানব সম্পদ, যারা অর্থনীতিতে সরাসরি ভূমিকা পালন করতেছে। জনসংখ্যা হলো আমরা জানি সামাজিক পরিবেশ। আর মানব সম্পদ বা শ্রম সম্পদ হলে যারা সরাসরি অর্থনীতিতে ভূমিকা পালন করতেছে, শ্রম সম্পদ। তারপর আমরা যদি উৎপাদন ও বন্টন, যেগুলো অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, পরিবহন, শিল্প, এগুলো হচ্ছে কি অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তাহলে এগুলোকে আমরা বলবো কি অর্থনৈতিক পরিবেশ। তাহলে খুব সহজে। তারপর আমরা যেগুলো আর্থিক প্রতিষ্ঠান সবগুলো অর্থনৈতিক পরিবেশ। আর্থিক প্রতিষ্ঠান সবগুলোই কি অর্থনৈতিক পরিবেশ। আমরা যদি বলি শেয়ার বাজার, ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সবগুলোই কি আমরা জানি অর্থনৈতিক পরিবেশ। দেখো খুব সহজে এভাবে চিন্তা করলে তোমার অর্থনৈতিক পরিবেশটা ক্লিয়ার। এইভাবে চিন্তা করলে শুধুমাত্র তুমি চিন্তার পার্থক্য করে, এক সময় তুমি মুখস্থ করছো, এখন আমি বলছি এখন তুমি চিন্তাটা কাজে লাগাচ্ছ। নাথিং এলস, আর কোনো কিছুই না। পার্থক্য এই জায়গায়। এখন তোমার ভিতরে এটা ঢুকে যাবে, একদম মাথার ভিতরে ঢুকে যাবে এই জিনিসটা। তুমি চিন্তা করছো ভাই তো অর্থনৈতিক, যেগুলো অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। যেমন সামাজিক পরিবেশ যদি দেখো তুমি আলাদা, জনসংখ্যা,
সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, সমাজের মানুষের আচার আচরণ, ঠিক আছে, সমাজের মানুষের কি বলছি, আচার আচরণ, দেশের বা কোনো পণ্যের সুনাম, ঠিক আছে, সমাজের কোনো পণ্যের সুনাম, তাহলে এগুলো বুঝেই যাচ্ছে এগুলো সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ তাহলে খুব সহজে আমরা রিলেট করতে পারি, খুব সহজে আমরা রিলেট করতে পারি ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা দেখতেছি কি অর্থনৈতিক পরিবেশগুলো কি সঞ্চয়, বিনিয়োগ, মূলধন, ব্যাংক ঋণ, অর্থ ঋণ ব্যবস্থা, ঠিক আছে, মুদ্রা বাজার, অর্থ বাজার, অর্থনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান, ঠিক আছে, শ্রম, মানব সম্পদ, জনসম্পদ, জাতীয় আয়, আচ্ছা, মাথাপিছু আয়, প্রাথমিক শিল্প পরিবহন, বাজেট, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, উৎপাদন, বন্টন, ব্যবসায় সুনাম, এগুলো কি, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, যে পরিবেশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তোমরা আমাকে বলো অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ এই দুইটা 100% ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। অর্থনৈতিক এবং আমি আবার বলছি, আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখবা। এই কমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে, এই দুইটা 100% ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। 100% ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। হয়তো কমেন্ট করবে না, এখন আমাকে জানাও তোমাদের একদম 100% সবার ক্লিয়ার কিনা, ঠিক আছে, 100% তোমাদের ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। আচ্ছা, সবার 100% ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, আমাকে একটু দ্রুত কমেন্টে জানাও সবার 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, সবার 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, আশা করি এখন ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। আমাকে একটু কমেন্টে জানো সবার 100% ক্লিয়ার কিনা, একদম সবাই জানো 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, আশা করবো সবার, আমি আবার তোমাদের মনোযোগটা দরকার, তোমরা যদি মনোযোগ দাও আমার বিশ্বাস তোমাদের 100% ক্লিয়ার হবে, ঠিক আছে, তোমাদের মনোযোগটা বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময় বলতে তোমরা যারা মনোযোগী থাকবে তাদের 100% অবশ্যই ক্লিয়ার হবে। তাহলে অর্থনৈতিক পরিবেশগুলো আমরা কিভাবে বলছি, যেগুলো অর্থ সংক্রান্ত, আমরা যদি বলি মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, বাজেট, মূল্যস্তর, ঠিক আছে, বিনিয়োগ, সঞ্চয়, আয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, সুদ, ব্যাংক রেট, ঠিক আছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার বাজার, ঠিক আছে, এরপরও যেগুলো অর্থনীতির সাথে সম্পৃক্ত, মানব সম্পদ, শিল্প, পরিবহন, উৎপাদন ও বন্টন, এগুলো হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে, আশা করবো সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। আচ্ছা, এইবার আসলে সামাজিক পরিবেশ। আচ্ছা, সামাজিক পরিবেশ কি, সামাজিক পরিবেশ আমরা যদি বলি সামাজিক পরিবেশের মধ্যে কি আছে, জনসংখ্যা, আমরা যে সামাজিক পরিবেশের মধ্যে কি কি আছে আমরা দেখছি, সবাই বলছে 100% ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা সামাজিক পরিবেশ, ঠিক আছে, সামাজিক পরিবেশগুলো আসলে কি কি, আমরা জনসংখ্যা, এগুলো একটু চিন্তা করলে বুঝে, সমাজের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, ঠিক আছে, সমাজের মানুষের আচার আচরণ, ঠিক আছে, সমাজে কোনো পণ্যের সুনাম, ঠিক আছে, এগুলোকে আমরা বলছি কি সমাজের মানুষের পেশা, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে কি সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ, তাহলে আমরা দেখতেছি কি জনসংখ্যা, জাতি, মানুষের পেশা, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি, চিন্তাধারা, সমাজের মানুষের চিন্তাধারা, সামাজিক প্রতিষ্ঠান সমূহ, সামাজিক প্রতিষ্ঠান সমূহ। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্ক, এটা নিয়ে আমি পরে বলছি, ভোক্তার আচার আচরণ, ঠিক আছে, কোনো পণ্যের সুনাম, জনশুমারি, গৃহ গণনা, দেশের সুনাম, এগুলো হচ্ছে কি সামাজিক পরিবেশ। একটু চিন্তা করলে বোঝে সামাজিক পরিবেশ কোনগুলো। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্ক আমি একটু বলে, এটা কিছু কিছু বইয়ে আছে, এটা রাজনৈতিক, আবার কিছু কিছু বই আছে সামাজিক, কিন্তু তবে এখনো পর্যন্ত এটি যতবারই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে সামাজিক হিসেবে আসছে, বিগত 3বার এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে সামাজিক হিসেবে। আমরা ধরে নিব এটা হচ্ছে পরীক্ষায় রাজনৈতিক থাকলে আমরা রাজনৈতিক দিব, রাজনৈতিক না থাকলে সেটা আমরা কি দিব, সামাজিক দিব। রাজনৈতিক থাকলে আমরা রাজনৈতিক দিব, রাজনৈতিক না থাকলে আমরা কি দিব, সামাজিক দিব, ঠিক আছে, রাজনৈতিক না থাকলে আমরা কি দিব, সামাজিক দিব, ঠিক আছে। তবে এটা উভয় ক্ষেত্রে হতে পারে, উভয় ক্ষেত্রে হতে পারে, এটা সামাজিক হইতে পারবে, সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা সঠিক, আবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা সঠিক হতে পারে, ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখবো। তবে এখন পর্যন্ত 3বার পরীক্ষা আসছে, 3বারে আসছে সামাজিক হিসেবে, 3বারে আসছে কি হিসেবে, সামাজিক পরিবেশের উপাদান হিসেবে পরীক্ষা আসছে আন্তর্জাতিক সম্পর্কটা, ঠিক আছে, সেটা আমরা মাথায় রাখবো। তাহলে দেখো জনশুমারি, দেশের সুনাম, কোন পণ্যের সুনাম, এগুলো কি, এগুলো হচ্ছে কি সামাজিক পরিবেশ, ঠিক আছে, সামাজিক পরিবেশ। আশা করি তোমাদের ক্লিয়ার। আমি বলছি তাহলে সামাজিক পরিবেশগুলো কি একদম খুব সহজে মনে হচ্ছে, জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি, ঠিক আছে, সমাজের মানুষের আচার আচরণ, সমাজে কোনো পণ্যের সুনাম, ঠিক আছে, গৃহ গণনা, জনশুমারি, এগুলো হচ্ছে কি সামাজিক পরিবেশ। আচ্ছা, এবার রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশগুলো কি, আমরা যদি বলি রাজনৈতিক পরিবেশগুলো কি, তাহলে দেখো আমরা জানি রাজনৈতিক পরিবেশ মানে কি সরকার রিলেটেড, ঠিক আছে, আমরা যদি বলি হরতাল, ধর্মঘট, সার্বভৌমত্ব, ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঠিক আছে, এই আইন শৃঙ্খলা, তারপর হচ্ছে কোন কোন সরকারি কোনো প্রতিষ্ঠান, সরকারের রাজস্ব নীতি, বিনিয়োগ নীতি, আমদানি নীতি,
সরকারের রাজস্ব নীতি, সরকারের আমদানি নীতি, সরকারের বিনিয়োগ নীতি, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঠিক আছে, আমরা খুব সহজে এগুলো, দেশের সার্বভৌমত্ব, হরতাল, ধর্মঘট, রাজনৈতিক চিন্তা ভাবনা, সরকারের শিল্পনীতি, বাণিজ্য নীতি। সরকারের যদি শিল্পনীতি বা সরকারের যদি বলা হয়ে থাকে কোনো শিল্পনীতি, বাণিজ্য নীতি, সরকারের সরকারের রাজস্ব নীতি, সরকারের বিনিয়োগ নীতি, এভাবে যদি পরীক্ষা আসে তাহলে আমরা দিব কি, আমরা দিব রাজনৈতিক, রাজনৈতিক পরিবেশ। আমরা কি দিব, রাজনৈতিক পরিবেশ। ঠিক আছে, আমরা এভাবে আসলে আমরা কি দিব, অবশ্যই রাজনৈতিক পরিবেশ দিব। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা বলো আমাকে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, কমেন্টে জানো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি একটু বলি, এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক পরিষদ প্রধান নয়, অপশন থাকলে সামাজিক দিব। হ্যাঁ ঠিক আছে, একজন লিখছে। আচ্ছা, একটু বলি দ্বিপাক্ষিক চুক্তি, যেগুলো অন জেনারেল যেগুলো চুক্তি, এগুলো আমরা আইনগত পরিবেশ দিব। অন জেনারেল যেগুলো চুক্তি আছে এগুলো আমরা কোন পরিবেশে দিব, আইনগত পরিবেশ দিব। দ্বিপাক্ষিক চুক্তি সেটা হবে কি, আইনগত পরিবেশ। যদি শুধুমাত্র শিক্ষানীতি, যদি শুধুমাত্র শিল্পনীতি এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসে, আমরা সেটা ধরে নিব আইনগত। কিন্তু পরীক্ষায় যদি আসে সরকারের 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 বিনিয়োগ নীতি, সরকারের রাজস্ব নীতি, সরকারের শিল্পনীতি, তখন আমরা দিব রাজনৈতিক। ঠিক আছে, তখন আমরা দিব কি, রাজনৈতিক। যখন অন জেনারেল কোনো দ্বিপাক্ষিক চুক্তি হয়, কোনো নীতি হয়, ঠিক আছে, কোনো অধ্যাদেশ থাকে, কোনো আইন থাকে, তখন সেটা হবে কি, আইনগত পরিবেশ। তখন সেটা হবে কি, আইনগত পরিবেশ। আর যদি বলে সরকারের শিল্পনীতি, সরকারের বিনিয়োগ নীতি, সরকারের বাণিজ্য নীতি, তখন আমরা কি দিব, তখন আমরা দিব রাজনৈতিক পরিবেশ। নরমালি যদি আসে আমদানি রপ্তানি নীতি, তখন আমরা দিব কি, আইনগত পরিবেশ। যেগুলো অন জেনারেল সেগুলো হচ্ছে আইনগত পরিবেশ যাবে, যেগুলো সরকারের বুঝাবে সেগুলো আমরা দিব কি, রাজনৈতিক। ঠিক আছে, এটা মাথায় রেখে পরীক্ষা উত্তর দিবা। এখন যেটা বলছি, ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্ক দুইটাই যদি পরীক্ষা অপশন থাকে, আমি আবার দুইটাই থাকলে সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ যেহেতু গুরুত্বপূর্ণ যে বইগুলো আছে সেগুলোতে আমরা দেখছি এগুলো এটা রাজনৈতিক, রাজনৈতিক। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তোমরা দুইটাই যেটা অপশন দাও নাকি, আমার মনে হচ্ছে সঠিক উত্তর হিসেবে ধরে নিবে। তবে আমার আমার এই মুহূর্তে আমার যেটা বলা দরকার সেটা হচ্ছে তোমরা দুইটা থাকলে রাজনৈতিক দিবে, আর একটা থাকলে যেটা থাকে সেটাই দিবে, সামাজিক থাকলেও দিবে আর রাজনৈতিক থাকলেও দিবে। ঠিক আছে, তবে দুইটা থাকলে আমরা দিব কি, রাজনৈতিকটা। ঠিক আছে, এটা রাজনৈতিক ভাবে হইতে পারে, আমি বলছি সামাজিক ভাবে হতে পারে। ঠিক আছে, আমাদের আর সুনাম, শুধু সুনাম থাকলে এটা একটু বলি, অনলি সুনাম থাকলে সেটা আমরা দিব সামাজিক পরিবেশ, আর ব্যবসায়িক সুনাম থাকলে সেটা আমরা দিব কি, অর্থনৈতিক পরিবেশ। শুধু সুনাম থাকলে সেটা কোন দেশের সুনাম বা পণ্যের সুনাম, কোন সমাজে কোন পণ্যের সুনাম হইতে পারে। শুধু সুনাম থাকলে সেটা আমরা দিব কি, সামাজিক পরিবেশের উপাদান। আর যদি আসে ব্যবসায়ীর সুনাম, তখন আমরা দিব সেটা, ব্যবসায়িক সুনাম আসলে সেটা আমরা দিব কি, অর্থনৈতিক পরিবেশ। কারণ ব্যবসাটা সরাসরি অর্থনীতির মধ্যে আছে, অর্থনৈতিক পরিবেশ। আশা করি ক্লিয়ার বিষয়টা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, এটা মাথায় রাখলে চলবে। আশা করবো তোমরা বাকিরা এখনো যারা জয়েন করবে, আমরা আশা করবো তারাও একসাথে জয়েন করে ক্লাসটা করবে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মিস করিও না। আচ্ছা, এরপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশ, এগুলো আমরা সবাই পারবো। নতুন আবিষ্কার, শিল্প বিপ্লব, কারিগরি শিক্ষা, ঠিক আছে, তারপর হচ্ছে কি বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, তারপর হচ্ছে বিজ্ঞান গবেষণাধর্মী প্রতিষ্ঠান সমূহ, চুয়েট বুয়েট যেগুলো আছে, ঠিক আছে, চুয়েট বুয়েট, বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে, এগুলোকে নতুন আবিষ্কার, শিল্প বিপ্লব, তথ্য প্রযুক্তি, আধুনিক কলা কৌশল ব্যবহার, এগুলোকে আমরা দিব কি, এগুলো বুঝেই যাচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। এগুলো তো বুঝেই যাচ্ছে, এগুলো হচ্ছে কি, প্রযুক্তিগত পরিবেশ। এরপর আসলে কি, আইনগত পরিবেশ, বিভিন্ন আইন অধ্যাদেশ, অন জেনারেল যেগুলো নীতি থাকবে, ঠিক আছে, শুধুমাত্র ধরো শিক্ষানীতি আসছে, তখন আমরা দিব কি, এটা হচ্ছে কি, আইনগত পরিবেশ। ঠিক আছে, আমদানি রপ্তানি নীতি আসছে অনলি, সরকারের উল্লেখ করে নেয়, তাহলে আমরা দিব কি, অন জেনারেল, আমরা ধরে নেব এটা হচ্ছে আইনগত পরিবেশ। দ্বিপাক্ষিক চুক্তি, আইনগত পরিবেশ। ঠিক আছে, আমরা এভাবে ধরে নিব, এটা হচ্ছে একদম একদম ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, একদম ক্লিয়ার কনসেপ্ট হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, আমি যেটা বলছি সেটাই। তাহলে আমরা যদি বলি বিভিন্ন আইন অধ্যাদেশ কর আইন দ্বিপাক্ষিক চুক্তি, যদি শুধুমাত্র শিক্ষানীতি থাকে তখন সেটা আমরা দিব কি, আইনগত পরিবেশ। ঠিক আছে, শুধুমাত্র শিল্পনীতি থাকলে, আমদানি রপ্তানি নীতি থাকলে আমরা দিব কি, আইনগত পরিবেশ। যদি বলে সরকারের আমদানি নীতি, সরকারের বিনিয়োগ নীতি, তখন আমরা দিব কি, রাজনৈতিক পরিবেশ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। আমি বলছি, আমি যেভাবে কনসেপ্টটা বলছি ঠিক সেভাবে মাথায় রাখলে তুমি পরীক্ষা 100% সঠিক উত্তর দিতে পারবা, একদম উইদাউট কোনো হেজিটেশন ছাড়া তুমি সঠিক উত্তরটা দিতে পারবা। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। সবাই ব্যবসা পরিবেশের এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো। একদম সবাই কমেন্টে জানো, এতটুকু পর্যন্ত যারা ক্লাস আসো, আমি প্রত্যেকটা বলছি, এতটুকু পর্যন্ত ব্যবসা পরিবেশের সবার 100% ক্লিয়ার কিনা বলো। 100% সবার ক্লিয়ার কিনা বলো, আমি যেভাবে বলছি 100% সবার ক্লিয়ার কিনা। অনলি সুনাম থাকলে, আমি তোমাদেরকে একটু বলছি, অনলি যদি সুনাম থাকে তখন সেটা আমরা দিব কি,
সামাজিক পরিবেশের উপাদান। আর যদি বলা হয় ব্যবসায় সুনাম, তখন আমরা দিব অর্থনৈতিক পরিবেশ। ব্যবসায় সুনাম তো এমন বোঝাচ্ছে, ব্যবসা বোঝাচ্ছে, অর্থনৈতিক পরিবেশ স্বাভাবিকভাবে এটা অর্থনৈতিক পরিবেশ হবে। ঠিক আছে, দ্বিপাক্ষিক চুক্তি আমি আবার বলছি অন জেনারেল, এটা দ্বিপাক্ষিক চুক্তি, এটা হবে কি আইনগত পরিবেশ। যেগুলো অন জেনারেল থাকবে, যদি বলা হয় সরকার একটা সরকারের সাথে সরকারি দ্বিপাক্ষিক চুক্তি এই ধরনের যদি আসে, তখন আমরা দিব কি রাজনৈতিক। অন জেনারেল থাকলে সেটা আমরা দিব কি আইনগত পরিবেশ, 100% আইনগত পরিবেশ। আশা করবো ক্লিয়ার, আশা করবো তোমাদের ক্লিয়ার। তাহলে এগুলো একটু চিন্তা করলে, আমি অবশ্যই তোমরা যদি একটু চিন্তা করে পড়ো, একটু চিন্তা করো যে পরিবেশগুলো কোনগুলো যাবে, অর্থ সংক্রান্ত যেগুলো আছে অর্থনৈতিক পরিবেশ, যেগুলো বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, সমাজের মানুষের আচার আচরণ, সমাজের মানুষের পেশা, এগুলো আসলে কি জনসংখ্যা, এগুলো আসলে কি আমরা সামাজিক। ঠিক আছে, রাজনৈতিক যেগুলো আছে এগুলো হচ্ছে কি রাজনৈতিক। ঠিক আছে, সরকারের শিল্পনীতি, বাণিজ্য নীতি, সরকারের যদি বলা হয় আমদানি নীতি, তাহলে আমরা দিব কি রাজনৈতিক। বিভিন্ন আইন, চুক্তি, অধ্যাদেশ, জেনারেল নীতি থাকলে সেগুলো আমরা দিব কি আইনগত পরিবেশ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখলে কনসেপ্টটা তোমার ক্লিয়ার হবে। এখান থেকে যে প্রশ্ন, 1 নম্বরে যে প্রশ্ন আসবে ইনশাল্লাহ তুমি পারবা। যারা মনোযোগী ছিল আমার বিশ্বাস তারা 100% এখান থেকে উত্তরটা দিয়ে দেবে, একদম 100%। এইখান থেকে যে 1 নম্বর পরীক্ষা আসবে ইনশাল্লাহ তোমরা পারবা। ঠিক আছে, ঠিক আছে, আশা করবো ক্লিয়ার। দ্বিপাক্ষিক চুক্তি অবশ্যই আইনগত পরিবেশ। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা দিচ্ছে ওটাই কারেক্ট। আচ্ছা দেখো, আমরা একটু করে ক্লিয়ার সাম কনফিউশন, আমরা যদি বলি জনসংখ্যা মানব গোষ্ঠী আসলে আমরা দিব সামাজিক পরিবেশ, জনসংখ্যা মানব, আর কিন্তু জনসম্পদ সমূহ মানব সম্পদ আসলে আমরা দিব অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, আর জনগণের রাজনৈতিক চিন্তা ভাবনা আসলে আমরা দিব রাজনৈতিক পরিবেশ। ঠিক আছে, আইন শৃঙ্খলা অবস্থা আসলে আমরা দিব রাজনৈতিক পরিবেশ, কিন্তু শ্রমিক আইন, কারখানা আইন থাকলে আমরা দিব আইনগত পরিবেশ। আন্তর্জাতিক সম্পর্ক আমরা সামাজিক অথবা রাজনৈতিক দুইটা হতে পারে, আর আন্তর্জাতিক যদি আইন বলা হয় আইনগত পরিবেশ। ঠিক আছে, এরপরে আমরা দেখতেছি ব্যবসার সবচেয়ে প্রভাব বিস্তারকারী হচ্ছে কি সামাজিক পরিবেশ। সবচেয়ে প্রভাব বিস্তারকারী পরিবেশ যদি বলে আমরা দিব সামাজিক পরিবেশ। আর পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ হচ্ছে কি সামাজিক পরিবেশ। আমরা জানি চাহিদাটা ক্রিয়েট হয় সমাজ থেকে, কোনো কিছুর প্রতি চাহিদাটা ক্রিয়েট হয় করতে সমাজ থেকে, তাহলে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ। চাহিদা নির্ধারক পরিবেশ কি সামাজিক পরিবেশ। আর আকার নির্ধারণ, আমরা যে উৎপাদনটা করতে গিয়ে অর্থনৈতিক পরিবেশ, উৎপাদন, বন্টন, পরিবহন, শিল্প, এগুলো হচ্ছে কি অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। ঠিক আছে, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তাহলে চাহিদা নির্ধারক পরিবেশ আসলে আমরা দিব সামাজিক পরিবেশ, আর আকার নির্ধারক পরিবেশ আসলে আমরা দিব অর্থনৈতিক পরিবেশ। এখানে কোনো প্রকার কনফিউশন রাখার দরকার নেই। আচ্ছা, আকার নির্ধারক পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, আর অর্থনৈতিক পরিবেশ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ। সবচেয়ে প্রভাব বিস্তারকারী পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ, যেটাকে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশও বলা হয়। আশা করবো তোমাদের ক্লিয়ার। আমরা দ্রুত কয়েকটা আমরা প্রশ্ন সলভ করব। দেখো, মানব সম্পদ ব্যবসায় কোন পরিবেশের উপাদান? তোমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো, আমি সময় নিব না, কারণ আমাদের এরপরও আরো 2টা অধ্যায় আছে, আমরা ওগুলো শেষ করবো। ঠিক আছে, আমরা দ্রুত কিছু এমসিকিউ, তোমাদের কথা তোমরা গত ক্লাসে বলছো, যদিও আজকে ক্লাসের সংখ্যাটা যদি আরো বেশি হইতো, গত ক্লাসের মতো হইতো, আমার সবচেয়ে ভালো লাগতো। কারণ আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, আমি যখন ক্লাস নিচ্ছি আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, সত্যি করে বলতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমি ক্লাস করতেছি, কিন্তু অনেকের আজকের এই ক্লাসে থাকা উচিত ছিল, ক্লাস করা উচিত ছিল, কিন্তু তারা ক্লাসটা করতেছে না। দিন শেষে আমার খারাপ লাগে তাদের জন্য। তারা হয়তো আজকে ক্লাসে যারা করবেন তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই জায়গাটা বুঝতে পারবে যে এই জায়গাটা তাদের করা উচিত ছিল। ঠিক আছে, তারা একটা ফিল করবে, কিন্তু যারা করবে তারা ফিল করবে যে এই ক্লাসটা করার কারণে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। ঠিক আছে, আচ্ছা, কোনটি মানব সম্পদ, কোন পরিবেশ? আমরা একটু আগে বলছি, আমরা দেখতেছি অনেকে উত্তর দেওয়া শুরু করছে। দ্রুত উত্তর দিবা, আমি সব টাইম নিব না, দ্রুত উত্তর দিবা, আমি টাইম নিব না। ঠিক আছে, আমরা জানি মানব সম্পদ কি পরিবেশ, আমরা সবাই জানি মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। কোন পরিবেশ? আর জনসংখ্যা থাকলে সামাজিক পরিবেশ। কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়? ইংল্যান্ডে কখন শিল্প বিপ্লবের সূচনা হয়? তোমরা অহেতুক কোনো কমেন্ট করবে না। ঠিক আছে, আমি অনেককে দেখছি অহেতুক কমেন্ট করছো, অহেতুক কোনো কমেন্ট করা যাবে না। ঠিক আছে, ব্যবসা পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, একটু কমেন্টে জানাও তাহলে কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা। আমরা জানি অষ্টাদশ শতাব্দীতে, 1750 থেকে 1850, 1750 থেকে 1850, 1750 থেকে 1850। ঠিক আছে, 1750 আমরা দেখতেছি অনেকে দ্রুত উত্তর দিচ্ছে, ভেরি গুড।
আচ্ছা, তোমরা চাইলে এটাও করতে পারো। আমি তোমাদেরকে একটু বলি, তোমরা জানো আমার একটা বইও আছে, বিজনেস মেসেঞ্জার নামে একটা বইও আছে, তোমরা জানো এটা খুবই জনপ্রিয় একটা বই। বিজনেস মেসেঞ্জার একটা বই আছে, যেটা বর্তমানে 7th এডিশনটা লাইব্রেরিতে যাচ্ছে। তোমার যদি কারো মনে হয় ফিল করো, আমি আবার সেটা আমি আমি নিজে বলতাম এটা, বা আমি এটা যদি আমার না হইতো আমি এভাবে বলতাম, এই বইটা আসলে সবার কেনা উচিত। এটা একদম সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব চমৎকার ভাবে এখানে তুলে ধরা আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বই এটা, বিজনেস মেসেঞ্জার বইটা। কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা নিতে পারো, ঠিক আছে? তবে আমি ফোর্স করবো না, তবে এটা অত্যন্ত ভালো একটা বই, চমৎকার একটা বই। তোমরা জানো আমার একটা বিজনেস মেসেঞ্জার, আমার দুইটা বই আছে, তোমরা অনেকে হয়তো জানো না, আমি আজকে বলতেছি একটু। দুইটা বই আছে, একটা হচ্ছে বিজনেস মেসেঞ্জার, একটা হচ্ছে ফাইন্যান্স মেসেঞ্জার, ঠিক আছে? একটা ম্যানেজমেন্টের বই আছে, একটা হচ্ছে ফাইন্যান্সের একটা বই আছে। যে ফাইন্যান্স মেসেঞ্জার বইটা আমি আবার তোমাদের কাজ দিবে, আহ, আহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15 নম্বর যেহেতু ফাইন্যান্স আছে, ইনশাল্লাহ সেখানে তোমাদের ফাইন্যান্স মেসেঞ্জার বইটা থাকলে তোমাদের 100% কাজ দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার আসো। আচ্ছা, আমরা জানি 1750 থেকে 1850 শিল্প বিপ্লব হয় কয় বছর? 100 বছর। কয় বছর? 100 বছর, ঠিক আছে? এরপর আসো, আহ, সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, দ্রুত একটু কমেন্টে জানাও। আমরা জানি সম্পদ আহরণ করা এবং প্রক্রিয়াজাতকরণ এটা কোন কার্য? আমরা জানি কোনো কিছু প্রক্রিয়াজাত করে উৎপাদন করা, তাহলে এটা উৎপাদন হবে। পরিবর্তন করে এটাকে আমরা বলছি কি উৎপাদন, তাহলে কি হবে এটা? উৎপাদন, ঠিক আছে? আমরা জানি সম্পদ আহরণ এবং প্রক্রিয়াজাতকরণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? রূপগত পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করতে, তার মানে এটা হচ্ছে কি উৎপাদন। আচ্ছা, এরপর আসো, উৎপাদনের মধ্যে যে উপযোগ সৃষ্টি হয়, আমরা সবাই জানি উৎপাদন এবং শিল্পের মাধ্যমে কোন ধরনের বৈশিষ্ট্য হয়? রূপগত বৈশিষ্ট্য হয়, আমরা সবাই জানি, আমি আর বলতেছি না। গুদামজাতকরণ সময়গত, পরিবহন স্থানগত এবং এবং বিনিময় বা ট্রেড অথবা ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে। মার্চেন্ট মার্চেন্ট গিল্ড অর্থাৎ ব্যবসায় সংঘ কোন যুগে? আমরা জানি এটা কোন যুগে? এটা তোমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবে, এটা কোন যুগে? এটা হচ্ছে মধ্যযুগে। আমরা জানি মধ্যযুগে। মার্চেন্ট গিল্ড কোন যুগে? আমরা জানি মধ্যযুগে। আমরা জানি অর্থের প্রচলন, এক মালিকানা অংশীদার ব্যবসা, ব্যবসা সংঘ বা মার্চেন্ট গিল্ড, আন্তর্জাতিক বাণিজ্য, এগুলো হচ্ছে কোন যুগে? মধ্যযুগে। আচ্ছা, ব্যবসায়িক জীবন শক্তি কি? আমরা আগেও বলছি ব্যবসায়িক জীবন শক্তি হচ্ছে কি মূলধন। ব্যবসায়িক জীবন শক্তি মূলধন। নিচের কোনটি ব্যবসায় পরিবেশের উপাদান নয়? এটা বোঝা যাচ্ছে মনস্তান্ত্রিক পরিবেশ, এগুলো আমি দ্রুত যাচ্ছি। ব্যবসার মুখ্য উদ্দেশ্য কোনটি? মুনাফা অর্জন, ঠিক আছে? বা মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, সেটা আমরা সবাই জানি। গুদামজাতকরণ কোন ধরনের বলছি? আমরা একটু আগে বলছি সময়গত। আমি দ্রুত আছি, এগুলো তোমরা পারবা। নিচের কোনটি সরাসরি পণ্য নয়? এখানে বুঝে যাচ্ছে কিছু কিছু প্রশ্ন আসবে, তুমি প্রশ্নগুলো দেখে, আমি হচ্ছে কিছু কিছু প্রশ্ন পরীক্ষা আসবে, তুমি প্রশ্নগুলো দেখে তুমি বুঝতে পারবা, একটু চিন্তা করলে তুমি উত্তরটা দিতে পারবা। কখনো ফিল করবো না যে সবগুলো আমার কমন আসতে হবে। আমি আবার বলছি, এইটা আমাদের একটা মারাত্মক লেভেলের ভুল চিন্তা যে আমাদের খুব কমন আসতে পারে। আমাদের অবশ্যই আমরা পারবো যদি আমরা একটু চিন্তা করি। দেখো এখানে বলছো কোনটি সরাসরি পণ্য নয়, এখানে আমরা জানি নিচের কোনটি সরাসরি পণ্য? আমরা জানি কাপড়, এটা সরাসরি পণ্য নয়। শাড়ি নয়, তাহলে এগুলো তো তিনটে একই রকম, এটা বুঝেই যাচ্ছে, তাহলে উত্তর কোনটা হবে? ব্যতিক্রমটা হবে তুলা। এটা তো সহজে তুমি না জানলো, তুমি এই তিনটাকে যখন দেখবা তোমার বুঝে যাচ্ছে তিনটা একই জিনিস, কাপড়, শাড়ি, লুঙ্গি, তাহলে উত্তর হচ্ছে কি আলটিমেটলি তুলা হবে। এটা বুঝে যাচ্ছে। কিছু কিছু প্রশ্ন তুমি না না জানলো তুমি পারবা, শুধু একটু বুদ্ধি বুদ্ধি করলে হবে। ভারত থেকে শাড়ি কিনে মালদ্বীপে বিক্রয় করলে তাই কি বলা হয়? আমরা জানি একটা দেশ থেকে কিনে যখন আবার অন্য দেশে বিক্রয় করা হয় তখন সেটাকে কি বলা হয়? পুনরপ্তানি বলা হয়। আমরা গত ক্লাসে আলোচনা করছি, পুনরপ্তানি করা বলা হয়। শিল্পে উৎপাদিত সামগ্রী প্রকৃত প্রক্রিয়া নিকট বন্টন সংক্রান্ত, বন্টন ওয়ার্ডটা আমরা বলছিলাম, বন্টন সংক্রান্ত কার্যাবলী কি বলা হয়? বাণিজ্য বলা হয়। বন্টন সংক্রান্ত কার্যাবলী কি বলা হয়? বাণিজ্য বলা হয়। তাহলে কিওয়ার্ডটা মাথায় রাখলে চলবে। ব্যবসা পরিবেশ আইনগত উপাদান কোনটি? আমরা জানি আইনগত উপাদান, তাহলে এটা হচ্ছে রাজনৈতিক, তাহলে এটা হবে না। আন্তর্জাতিক সম্পর্ক, এটা হবে না। এটা সামাজিক না হলে রাজনৈতিক। সরকার ব্যবস্থা, এটা হবে না রাজনৈতিক, তাহলে কোনটা হবে? শিল্পনীতি। আমরা বলছিলাম অন জেনারেল যেগুলো থাকবে, একটু আগে বলছিলাম অন জেনারেল যেগুলো থাকবে, দ্বিপাক্ষিক চুক্তি, শিল্পনীতি, শিক্ষানীতি, এগুলো কি বলছিলাম? এটা গুলো হচ্ছে অন জেনারেল। তাহলে অন জেনারেল যেগুলো থাকবে সেগুলোকে আমরা উত্তর দিব কি? সেগুলোকে আমরা উত্তর দিব আইনগত পরিবেশ। তাহলে আইনগত পরিবেশ, দেখো এটা পরীক্ষা আসছে, এটা বিগত বছরের কোয়েশ্চন থেকে বলছি। আইনগত পরিবেশ কোনটি? তাহলে এখানে কি হবে? শিল্পনীতি, ঠিক আছে? পরীক্ষা যদি আসে সরকারের শিল্পনীতি, তখন আমরা উত্তর দিব কি? রাজনৈতিক পরিবেশ। দেখো এরপর আসো, আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা জানি এটা কোনো আইন না, এটা একটা পরিস্থিতি, তার মানে কি? এটা রাজনৈতিক পরিবেশ। এটা কি পরিবেশ? রাজনৈতিক পরিবেশ।
নিচের কোনটি রাজনৈতিক পরিবেশ? নিচের কোনটি রাজনৈতিক পরিবেশ? তাহলে দেখো এখানে নিচের কোনটি রাজনৈতিক, এখানে যেহেতু সার্বভৌমত্ব আছে আমার নিচে দেওয়ার দরকার নেই। এখানে দেখো আমি বলছি না তোমাকে এখানে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক এখানে কি হিসেবে ট্রিট করা হয়েছে? এখানে আন্তর্জাতিক সম্পর্কটা ট্রিট করা হয়েছে সামাজিক হিসেবে, হিসেবে সামাজিক হিসেবে ট্রিট করেছে। দেখো এখানে বলা হচ্ছে কোনটি রাজনৈতিক পরিবেশের কথা, তাহলে সার্বভৌমত্ব আমরা এক নাম্বার পেয়ে গেছি, বা এগুলো আমাদের দেখার দরকার নেই, বা এগুলো আমাদের দেখারও দরকার নেই, সার্বভৌমত্ব। ঠিক আছে। আচ্ছা এবার আসো এক মালিকানা ব্যবসা। আচ্ছা আশা করবো তোমাদের ক্লিয়ার। এবার একটু মনোযোগ দাও, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো। আমরা দেখতেছি অনেকে খুব দ্রুত উত্তর দিছে, কিন্তু অনেকে খুব ফাস্ট একদম উত্তর দিয়ে দিছে, ভেরি গুড তাদেরকে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো, একদম এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানো, আমি সবার কমেন্ট দেখতে চাই একদম 100% ক্লিয়ার কিনা। আমরা এখন এক মালিকানা ব্যবসায় যাব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার 100% ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এবার আসো এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা কি? আমরা জানি যে ব্যবসায়ের মালিক হচ্ছে একজন, একজন ব্যক্তি দ্বারা যে ব্যবসা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসায় আমরা জানি এটা সবচেয়ে প্রাচীন ব্যবসা, সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পরিবর্তনশীল, সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। প্রধান বৈশিষ্ট্য কি? একক মালিকানা। প্রধান সুবিধা কি? সহজ গঠন প্রণালী। আমরা জানি প্রধান সুবিধা হচ্ছে খুব সহজে, তুমি কোনো আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই, তুমি খুব সহজে গঠন করতে পারবা। ঠিক আছে। প্রধান বৈশিষ্ট্য কি? একক মালিকানা, একজন মালিক। প্রধান অসুবিধা কি? অসীম দায়। আমরা জানি বিনিয়োগকৃত মূলধনের বাইরে গিয়ে দায় সৃষ্টি হতে পারে, তাহলে প্রধান অসুবিধা হচ্ছে কি? অসীম দায়। প্রধান অসুবিধা কি? অসীম দায়। এক মালিকানা ব্যবসার বিরুদ্ধে মামলা করা যায় না কেন? কারণ মামলা করা যায় না কারণ আইনগত কোনো পৃথক সত্তা নাই, বা স্বাধীন কোনো সত্তা না থাকার কারণে এক মালিকানা ব্যবসার বিরুদ্ধে মামলা করা যায় না। পৌর এলাকায় ব্যবসা করতে গেলে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা একটু দ্রুত শেষ করব, আমরা বেশি সময় নিব না এক মালিকানা ব্যবসার জন্য, আমরা বেশি সময় নিব না। আচ্ছা তাহলে ব্যবসার সবচেয়ে প্রাচীন ব্যবসা এক মালিকানা ব্যবসা। ব্যবসাকে বলা হয় সকল ব্যবসায়ের মুরব্বী। প্রধান বৈশিষ্ট্য একক মালিকানা। ঠিক আছে, প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। আর প্রধান সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা এক মালিকানা ব্যবসা। সবচেয়ে জনপ্রিয় ব্যবসা এক মালিকানা ব্যবসা। আইন পৃথক কোনো আইনগত সত্তা নাই এক মালিকানা ব্যবসায়। পৃথক কোনো আইনগত সত্তা না থাকার কারণে এক মালিকানা ব্যবসায়ের উপর ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না। আর এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কি? করও দিতে হয় না। ঠিক আছে, ব্যবসায়ীকে তার আয়ের উপর কর দিতে হয়, কিন্তু ব্যবসায়ের কোনো কর নাই। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন দরকার নাই। পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। ঠিক আছে, কোনো আইন নাই এক মালিকানা ব্যবসায়। ঠিক আছে, পরীক্ষা এক মালিকানা ব্যবসা উৎপত্তি কোন যুগে? আমরা জানি মধ্যযুগে। এটা সবচেয়ে প্রাচীন ব্যবসা, কিন্তু প্রাচীন কাল তো ব্যবসা ছিল না, পণ্যের আদান প্রদান ছিল। তাহলে মধ্যযুগে এক মালিকানা এবং অংশীদার ব্যবসা। তাহলে আমরা উত্তর দিব মধ্যযুগে। আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দেখো পরীক্ষা আসতে পারে, দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা কি? আমরা জানি দায় দায়িত্ব সবচেয়ে বেশি এক মালিকানা ব্যবসা, তার মানে এক মালিকানা ব্যবসা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাহলে পরীক্ষায় যদি আসে দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে জনপ্রিয় ব্যবসা কোনটি? তাহলে দায় দায়িত্বের বিবেচনায় যদি সবচেয়ে জনপ্রিয় বলা হয়, তখন আমরা উত্তর দিব পাবলিক লিমিটেড কোম্পানি বা কোম্পানি সংগঠন। তাহলে দেখো পরীক্ষা আসতে পারে, আবার মনোযোগ দাও, দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসলে এক মালিকানা, আর দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে জনপ্রিয় আসলে আমরা উত্তর দিব কি? যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি সংগঠন বা পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোনো একটা অপশনের মধ্যে থাকবে। আশা করি ক্লিয়ার এটা। ঠিক আছে, আর এক মালিকানা ব্যবসা জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ কি? ব্যক্তি স্বাধীনতা। এক মালিকানা ব্যবসা জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি? ব্যক্তি স্বাধীনতা। ঠিক আছে, ব্যক্তি স্বাধীনতা। একটু মনোযোগ দাও, আমি আবার এখান থেকে এক নাম্বার যেটা আসবে এটা 100% পারবা। প্রত্যক্ষ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা সম্ভব, আমরা যদি প্রত্যক্ষ, এটা এক মালিকানা ব্যবসায়। সর্বাধিক পরিবর্তনশীল এক মালিকানা ব্যবসা। আমার সাথে মুখে মুখে বলো, সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয় আমার সাথে মুখে মুখে শেষ করা। আমি এটাকে সবচেয়ে বেশি ভালো করি। মনোযোগ সহকারে ক্লাসটা শুনবা, মুখে মুখে বলবা তুমি। আমি আবার বলছি, তোমার চিন্তা করার দরকার নেই, এখান থেকে যে প্রশ্নটা আসবে আমার বিশ্বাস তুমি ইনশাল্লাহ সেটা পারবা, সেটা তুমি পরীক্ষায় ইনশাল্লাহ তুমি পারবা। ঠিক আছে, ভোক্তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক সম্ভব এক মালিকানা ব্যবসায়। মামলা করা যায় না কারণ পৃথক কোনো আইনগত সত্তা নাই। বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকতে পারে না কেন? বড় ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসা টিকে থাকতে পারে না কেন? মুনাফার স্বল্পতা, না হয় মূলধনের স্বল্পতার কারণে। এক মালিকানা ব্যবসা টিকে না থাকার অন্যতম কারণ হচ্ছে মুনাফার স্বল্পতা এবং মূলধনের স্বল্পতার কারণে। ঠিক আছে, মুনাফা বা মূলধনের স্বল্পতার কারণে। সবচেয়ে উপযোগী ক্ষেত্র কোনটি? খুচরা ব্যবসা। ঠিক আছে, এক মালিকানা ব্যবসায় প্রয়োজন ট্রেড লাইসেন্স প্রয়োজন। কোথায় ব্যবসা করা যায়? পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স। ঠিক আছে, পৌর এলাকায় ব্যবসা করতে চাইলে কি প্রয়োজন হয়? ট্রেড লাইসেন্স। নিবন্ধন কি? আবশ্যক নয়। মালিক ও ব্যবসার সত্তা কি? এক ও অভিন্ন। এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগতভাবে কর প্রদান করতে হয়, ব্যবসাকে কোনো আলাদা কর দিতে হয় না। একটু আগে বলছি ব্যবসায়
কোনো কর নাই, তবে ব্যক্তিগত আয়ের উপর কর দিতে হবে। নিবন্ধন আবশ্যক নয়। সবচেয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। বেশিরভাগ উদ্যোক্তা এটি পছন্দ করে স্বাধীন সত্তার কারণে। আচ্ছা, আলাদা কোনো ব্যক্তি সত্তা নাই, কৃত্রিম ব্যক্তি সত্তা নাই। ঠিক আছে, এবার বলো এক মালিকানা ব্যবসা তোমাদের ক্লিয়ার কিনা বলো। এই এতক্ষণ এক মালিকানা ব্যবসা নিয়ে যা কিছু বলছি মূলত এইগুলো মাথায় থাকলে, এগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি পরীক্ষা এক মালিকানা ব্যবসা থেকে যেটা আসবে সেটা তুমি পারবা। তবে একটা বিষয় মনে রাখবে, এটা আমি বলছি একটু, দায় দায়িত্বের বিবেচনা সবচেয়ে জনপ্রিয় বললে আমরা উত্তর দিব কি দায় দায়িত্বের বিবেচনা। দায় দায়িত্ব এই নর্মালি সবচেয়ে জনপ্রিয় ব্যবসা এক মালিকানা, কিন্তু দায় দায়িত্বের বিবেচনা পরীক্ষায় যদি আসে তখন আমরা উত্তর দিব পাবলিক লিমিটেড কোম্পানি অথবা যৌথ মূলধনী কোম্পানি অথবা কোম্পানি সংগঠন। পরীক্ষা এভাবে অপশনে থাকবে। আর এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীন, তবে কোন কোন যুগে উৎপত্তি হয় ব্যবসায়ের মধ্যযুগে, মনে রাখতে হবে। সবার 100% ক্লিয়ার কিনা বলো, সবার 100% ক্লিয়ার কিনা। তোমরা মাঝখানে কোনো কমেন্ট করিও না ভাই, আমি তোমাদেরকে আগেও বলছি এখনো বলছি, মাঝখানে অহেতুক কোনো কমেন্ট করবে না। সেটা তুমি অন্যদের ক্ষতি করবা, তোমার নিজের তো ক্ষতি করতেছো, অন্যদের ক্ষতি করার তোমার কোনো অধিকার নাই, সেটা উচিত না। ঠিক আছে, সেটা আমি সবসময় বলি। আর এই সময়টা এমন একটা সময়, নষ্ট করবে না, আমি অবশ্যই আফসোস করবা, সত্যি কথা বলতে আফসোস করবা। যেদিন তোমার বন্ধু টিকে যাবে, তুমি কোনো কারণে তোমার চান্স হয়নি কোথাও, তোমার বন্ধু টিকে যায়, তোমার কষ্ট লাগবে। আমি বলছি 3 ইডিয়টস মুভিটা হয়তো অনেকেই দেখছো। বন্ধু, এটা একদম বাস্তব, বন্ধু যদি খারাপ করে তোমার খারাপ লাগবে, কিন্তু বন্ধু যদি তোমার চেয়ে ভালো করে তোমার আরো বেশি খারাপ লাগবে। এটা একদম বাস্তবতা, এটা সত্যিকার অর্থে বাস্তবতা। যদি কোনো কারণে তোমার বন্ধু, খুব কাছের বন্ধু টিকে যায়, বিশ্ববিদ্যালয়ে টিকে যায়, তোমার না হয় কোথাও, তাহলে তুমি অনেক বেশি কষ্ট হবে। ঠিক আছে, এটা আমি কখনো চাই না। ঠিক আছে, এটা আমি কখনো চাই না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। পরীক্ষা শেষে যদি কেউ মন খারাপ করে বসে থাকে, সব পরীক্ষা শেষ, বিশ্ববিদ্যালয় কোথাও হয় নাই, 1 বছর বসে থাকতে হবে, এটা আসলে খুব কষ্টকর। এই সময়টা খুবই কষ্ট, তারাই বুঝবে যারা 1 বছর অপেক্ষা করতে, তারা জানে এই সময়টা কত কষ্টের। সো হয়তো টাইম নষ্ট করবে না। ঠিক আছে, তোমার আব্বা আম্মা তোমাকে নিয়ে বড় একটা স্বপ্ন দেখতেছে, চেষ্টা করে যাও স্বপ্নটা পূরণ করার জন্য, পারবা। আমি বলছি পারবা। ঠিক আছে, আমি এমন অনেককে দেখছি যারা আগে থেকেই বলছে যে, আমি এমন একজন এক্সপিরিয়েন্সের কথা আজকে বলবো, আমি আমার দেখা সবচেয়ে বেস্ট, সেই, তাকে আমি বলছিলাম তোমার ইচ্ছেটা কি, সে আমাকে বলছিল যে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন রেজাল্ট দিবে, সেটা আজ থেকে প্রায় 5-6 বছর আগের ঘটনা বলছে। সে আমাকে বলছিল ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন রেজাল্ট দিবে সেদিন আমার মা খুশিতে আমাকে জড়িয়ে ধরবে এবং মায়ের চোখের পানি আমার পিঠের মধ্যে পড়বে, এটা আমার ইচ্ছা। এবং ওই ছেলেটা রেজাল্টের পর আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার 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 কোনো পজিশন আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে। সে আমাকে বলছিল যে, তখন সে আমাকে বলছে ভাই আমি 125তম, 125তম। দেখো, যে ছেলেটা আগে থেকে স্বপ্ন নিয়ে বসে আছে, সে টিকবে, সে টিকে যাবে, সে চান্স পেয়ে যাবে। সো এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার আব্বা আম্মা খুশি হবে, তোমার পরিবার খুশি হবে, তোমার স্কুল তোমাকে নিয়ে গর্ব করবে। এর চেয়ে আসলে বেশি কিছু মানে দরকার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সো চেষ্টা করে যাবা, অবহেলা করবে না, চেষ্টা করে যাবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, পাবলিক এটা বলছিলাম যে দায় দায়িত্বের বিবেচনায় যদি সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসে তখন আমরা উত্তর দিব এক মালিকানা ব্যবসা। আর পরীক্ষায় যদি আসে দায় দায়িত্বের বিবেচনা, তাহলে সবচেয়ে জনপ্রিয় কোনটি? জনপ্রিয় হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি অথবা যৌথ মূলধনী কোম্পানি অথবা কোম্পানি সংগঠন। ঠিক আছে, আশা করবো তোমাদের ক্লিয়ার, আশা করবো তোমাদের ক্লিয়ার, 100% ক্লিয়ার। আমরা অনেককে দেখতেছি 100% ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলো একটু পরে নিবে। একক মালিকানা, সহজ গঠন, সহজ প্রকৃতি, আইনগত সত্তাহীন। ঠিক আছে, কর প্রদান করতে হয় না, প্রত্যক্ষ সম্পর্ক, অসীম দায়। ঠিক আছে, আমরা জানি প্রধান অসুবিধা হচ্ছে কি অসীম দায়। তারপর উপযুক্ত ক্ষেত্র কি স্বল্প পুঁজির ব্যবসা, ক্ষুদ্র আয়তনের সংগঠন, কম ঝুঁকির ব্যবসা, সীমিত চাহিদার পণ্য, পচনশীল পণ্য। এগুলো একবার তোমার দেখেছে, দেখ পরিবর্তন চাহিদার পণ্য, খুচরা ব্যবসা সবচেয়ে উপযোগী। এগুলো এগুলো একবার দেখে নিবে, এগুলো কোনো কিছুই নেই। ঠিক আছে, আমি যে তোমাদের প্রথম দিকে যে লাইনগুলো বলছি, ওগুলো মনে থাকলে মূলত তুমি পারবা এখান থেকে। এক মালিকানা ব্যবসা থেকে যে একটা প্রশ্ন আসবে, আমি যা বলছি এখান থেকে আসবে, এতক্ষণ যা বলে গেছিলাম এর আগে ওইখান থেকে আসবে, শুধু এগুলো একবার দেখে নিয়ে যাবো। ঠিক আছে, টিকে থাকার কারণ কি? সহজ গঠন প্রণালী, পরিচালনা সুবিধা, ঝুঁকির স্বল্পতা, গোপনীয়তা রক্ষা করা যায়, নমনীয়তা। ঠিক আছে, এইগুলো একটু দেখে নিবা, কিছুই নাই। অসুবিধা কি? আমি তোমাদের একবার দেখে নেওয়ার জন্য দিচ্ছি। সীমিত মূলধন, অসীম দায়, ব্যক্তির সামর্থ্যের সীমাবদ্ধতা। এক মালিকানা ব্যবসা আয়তনে ছোট হয় কেন? ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে। এক মালিকানা ব্যবসা আয়তনে ছোট হওয়ার কারণটা কি? ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা। ঠিক আছে, কোন ব্যবসায় ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত করা যায়? এক মালিকানা। এগুলো একদম সহজ, এখান থেকে যেগুলো এক মালিকানার সব প্রধান অসুবিধা কি?
অসীম দায়। এক মালিকানার ব্যবসার বিরুদ্ধে মামলা করা যায় না কেন? পৃথক কোনো আইনগত সত্তা নাই। পৌর এলাকায় ব্যবসা করতে, এগুলো আমরা সবাই পাবো। ট্রেড লাইসেন্স, যেটা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হয়। নিবন্ধন আবশ্যক নয়, আমরা জানি এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসা, কোম্পানি অংশীদারের ব্যবসা, এগুলো নিবন্ধন আবশ্যক নয়। কোনটি এক মালিকানার বৈশিষ্ট্য নয়? সীমিত দায়। এক মালিকানা ব্যবসা দায় কোনটি? দায় অসীম, সবাই জানি। সবচেয়ে প্রাচীন কোনটি? এক মালিকানা ব্যবসা। তাহলে এগুলো পারবা। এক মালিকানা ব্যবসা আইন কত সালে? কোনো আইন নাই, কোনোটি নয়। ঠিক আছে। দায় দায়িত্বের বিবেচনা কোন ব্যবসা সবচেয়ে ঝুঁকিপূর্ণ? তাহলে এক মালিকানা ব্যবসা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। উত্তর এক মালিকানা হবে। যদি পরীক্ষায় আসে ঝুঁকিপূর্ণ না আসে, জনপ্রিয় আসে, তাহলে উত্তর হবে কি? পাবলিক লিমিটেড কোম্পানি। যদি জনপ্রিয় আসে তখন উত্তর হবে কি? পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, এবার অংশীদারি ব্যবসা। তাহলে এক মালিকানা ব্যবসা তোমাদের ক্লিয়ার, আশা করি তোমরা সবাই পারবা এক মালিকানা ব্যবসা। ঠিক আছে, এখান থেকে 1 নম্বর পরীক্ষা আসবে, ইনশাআল্লাহ তোমরা পারবা, সেটা আমার বিশ্বাস। ঠিক আছে, যারা ক্লাসে মনোযোগী থাকতেছো, আমি আবার বলছি, তারা পরীক্ষার দিন আমার কথা মনে পড়বে, আমার বিশ্বাস সেটা। শুরুতে যেহেতু ম্যানেজমেন্ট দিয়ে শুরু করবা, যে 35টা ম্যানেজমেন্ট রাজশাহী গুচ্ছ দেয়, ইনশাআল্লাহ আমার কথা তোমাদের প্রথমেই মনে পড়বে, ইনশাআল্লাহ, সেটা আমার বিশ্বাস। ঠিক আছে, এবার আসো, এবার আমরা আলোচনা করব অংশীদারি ব্যবসা। আমরা জানি অংশীদারি ব্যবসা কি? যেই ব্যবসা দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে, দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে যে ব্যবসা সৃষ্টি করে তাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি আইন কত সালে? 1932 সালে। আর অংশীদারি ব্যবসায় যে 1932 আইনে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে, এটা কত ধারায়? সংজ্ঞাটা প্রদান করেছে 4 ধারায়। যে সংজ্ঞাটা প্রদান করেছে এটা কত ধারায়? 4 ধারায়। আচ্ছা, এরপর আমরা জানি ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক সবচেয়ে বেশি অংশীদারি ব্যবসায়ে, পরম বিশ্বাস সবচেয়ে বেশি দরকার অংশীদারি ব্যবসায়ে। আমরা জানি অংশীদার কোনো একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করে। অংশীদারি ব্যবসার নামের আগে মেসার্স লিখে থাকে, নামের শেষে সন্স এন্ড ব্রাদার কোং এগুলো লিখে থাকে। অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। আমরা জানি নিবন্ধন বাধ্যতামূলক নয়, সহসংখ্যা 2 থেকে 20 জন, ব্যাংকিং ক্ষেত্রে 2 থেকে 10 জন, এগুলো আমরা সবাই জানি। তারপর ঋণের ক্ষেত্রে সুদের হার উল্লেখ না থাকলে 6% দত্ত হয়। আর উত্তোলন এবং মূলধনের ক্ষেত্রে উল্লেখ না থাকলে দত্ত হয় না। উল্লেখ না থাকলে, উত্তোলন এবং মূলধনের ক্ষেত্রে উল্লেখ না থাকলে দত্ত হয় না। প্রতারণার মাধ্যমে যদি কোনো চুক্তি হয়ে থাকে, বাতিলযোগ্য চুক্তি, কারণ এটা প্রতারণার মাধ্যমে হয়ে গেছে, এটা বাতিল করাটাই গুরুত্বপূর্ণ। এটা যেহেতু প্রতারণার মাধ্যমে হয়ে গেছে, বাতিল করাটাই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হচ্ছে কি? বাতিলযোগ্য চুক্তি। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। প্রধান বৈশিষ্ট্য বা উপাদান কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। প্রধান বৈশিষ্ট্য বা উপাদান হচ্ছে কি? চুক্তিবদ্ধ সম্পর্ক। প্রধান ভিত্তি কি? চুক্তি। আমরা জানি প্রধান ভিত্তি হচ্ছে কি? চুক্তি। চুক্তি 3 ভাবে হতে পারে: লিখিত, মৌখিক, লিখিত এবং নিবন্ধিত। তাহলে 3 ভাবে হতে পারে: লিখিত, মৌখিক, লিখিত ও নিবন্ধিত। সবচেয়ে ভালো কোনটি? মর্যাদাবান কোনটি? লিখিত এবং নিবন্ধিত। কোনটিতে আইনগত সুবিধা পাওয়া যায়? লিখিত এবং নিবন্ধিত। লিখিত চুক্তিকে কি বলা হয়? চুক্তিপত্র বলা হয়। চুক্তিপত্র ছাড়া কি অংশীদারি ব্যবসা হয়? অবশ্যই হয়, তবে চুক্তি ছাড়া হয় না। চুক্তি ব্যতীত অংশীদারি ব্যবসা হতে পারবে না, তবে চুক্তিপত্র ছাড়া হইতে পারে, যেহেতু মৌখিক হইতে পারে। ঠিক আছে, আমরা লিখিত চুক্তিকে তো কি বলছি? চুক্তিপত্র বলছি। তাহলে চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা হয়, তবে চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না। আমি বলছি তোমাদের এখানে কি দেখা যাচ্ছে যাচ্ছে না সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমার সাথে মুখে মুখে বলো, শেষ করে ফেলো, কাজ শেষ। আমার সাথে মুখে মুখে শেষ করো। আর পিডিএফ নিয়ে তোমরা চিন্তা করো, আমি বলছি পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তবে আমি আবার বলছি, পিডিএফ এর চেয়ে আমার ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। আমার ক্লাস আমি যেভাবে পড়াচ্ছি সেই ক্লাসটাই বেশি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে ক্লাসটা করা। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, চুক্তি হতে পারে 3 ভাবে: মৌখিক, লিখিত, লিখিত ও নিবন্ধিত। ঠিক আছে, লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র। অংশীদারি ব্যবসা গঠন করা যায় না চুক্তি ছাড়া, অংশীদারি ব্যবসা গঠন করা যায় চুক্তিপত্র ছাড়া। নিবন্ধন বাধ্যতামূলক নয় বা ঐচ্ছিক। নিবন্ধন বাধ্যতামূলক, সীমাবদ্ধ বা সীমিত অংশীদারি ব্যবসায়। তাহলে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক, সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন কি? বাধ্যতামূলক। ঠিক আছে, সেটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, সীমিত অংশীদারি আইন ভারতীয় 1960 এবং ব্রিটিশ 1890। আমরা জানি নরমালি অংশীদারি আইন হচ্ছে 1932 সাল, আর সীমিত অংশীদারি আইন হচ্ছে কত? ভারতীয় 1960 আর ব্রিটিশ 1890, সেটা আমরা মনে রাখবো। ঠিক আছে, ব্যবসার নামের আগে কি লিখে থাকে? মেসার্স। ব্যক্তির মাঝে সম্পর্ক সবচেয়ে বেশি কি? ব্যক্তির সাথে ব্যক্তি সম্পর্ক অংশীদারি ব্যবসায়। চূড়ান্ত সবিশ্বাস, পরম বিশ্বাস কোন ব্যবসার ক্ষেত্রে বলছো? অংশীদারি ব্যবসায়। সহসংখ্যা সর্বোচ্চ 20 জন, আর ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, তবে কমপক্ষে কয়জন? 2 জন। অংশীদারি ব্যবসা 2 প্রকার, একটা সাধারণ, আটটা হচ্ছে কি সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। আর অংশীদার কত প্রকার বললে আমরা উত্তর দিব 8 প্রকার। অংশীদার কয় প্রকার? 8 প্রকার। ব্যবসা কয় প্রকার? 2 প্রকার। ব্যবসা 2 প্রকার, সেটা আমরা মনে রাখবো। ঠিক আছে, নির্দিষ্ট কাজ শেষ হওয়ার পর ও চালু থাকে কোন ধরনের অংশীদারি ব্যবসা? ঐচ্ছিক অংশীদারি ব্যবসা।
নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠিত হয় নির্দিষ্ট বা বিশেষ অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক ও নির্দিষ্ট সম্পর্কে বলা হয়েছে কত 7 ও 8 দ্বারাই। অংশীদার কয় প্রকার? 8 প্রকার। এগুলো আমি আবারও আলোচনা করব, একটু বলে যাচ্ছি। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ফার্মের অংশীদার বানানো যায় মুনাফা প্রদানের শর্তে। তাহলে অপ্রাপ্ত অর্থাৎ নাবালককে অংশীদার বানানো যায় কিসের শর্তে? মুনাফা প্রদানের শর্তে এবং সকল অংশীদারের সম্মতিক্রমে। সকল অংশীদারের সম্মতিক্রমে নাবালককে অংশীদার করা যাবে। সে হবে কোন ধরনের অংশীদার? সীমাবদ্ধ অংশীদার। তাকে কি ফি প্রদানের উদ্দেশ্যে, মুনাফা প্রদানের উদ্দেশ্যে সে পরিচালনা করার অধিকার রাখবে না, যেহেতু সে নাবালক। ঠিক আছে, যেহেতু সে নাবালক। ঠিক আছে, প্রত্যেক অংশীদার একে অপরের কি প্রতিনিধি। প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি। চুক্তির অবর্তমানে ঋণের উপর সুদ পাবে 6%। অংশীদার অবসর গ্রহণ করতে চাইলে কমপক্ষে 90 দিন আগে জানাতে হবে। তাহলে কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করতে চায় সেক্ষেত্রে 90 দিন বা 3 মাস আগে জানাতে হবে। তাহলে একটু মনোযোগ দাও, কোনো অংশীদার যদি অবসর গ্রহণ করতে চায় 3 মাস বা 90 দিন আগে অবশ্যই জানাতে হবে। ঠিক আছে, মনোযোগ দাও। অংশীদার ব্যবসার নিবন্ধন বলতে চুক্তিপত্রের নিবন্ধনকে বুঝে। তাহলে পরীক্ষায় যদি আসে অংশীদার ব্যবসার নিবন্ধন বলতে কি বোঝানো হয়, আমরা দিব চুক্তিপত্রের নিবন্ধন। সরকারি অংশীদার ব্যবসার যে নিবন্ধকের যে অফিস আছে সে অফিসে গিয়ে অংশীদার ব্যবসা নিবন্ধন করতে পারে। সেক্ষেত্রে কিসের নিবন্ধনকে বলছে? চুক্তিপত্রের নিবন্ধনকে আমরা উত্তর কি দিব? চুক্তিপত্র বা ডিড। চুক্তিপত্র বা ডিড বলা হয় এটাকে। পৃথক কোনো আইনগত সত্তা না থাকার কারণে মামলা করা যায় না অংশীদার ব্যবসায়ের বিরুদ্ধে। অংশীদার ব্যবসায় মুনাফা বন্টন করা হয় চুক্তি অনুযায়ী, চুক্তির অবর্তমানে সমানভাবে। চুক্তি প্রতারণার মাধ্যমে তাকে বাতিলযোগ্য চুক্তি বলে। নিবন্ধন সম্পর্কে বলা আছে 58 ধারায়। নাবালক সম্পর্কে বলা আছে 30 ধারায়। ধারাগুলো আমরা আলাদাভাবে দেখবো। সাবালক হওয়ার কয় মাস পর? 6 মাস বা 180 দিন পর অংশীদার একজন নাবালক সে সাবালক হওয়ার কয়দিন পর চুক্তিপত্র স্বাক্ষর করতে পারবে? আমরা উত্তর দিব 6 মাস বা 180 দিন পর। তাহলে নাবালক অংশীদার 6 মাস পর চুক্তিপত্রে স্বাক্ষর বা দস্তখত করতে পারবে, 6 মাস বা 180 দিন পর। নাবালক অংশীদার সাবালক হওয়ার পর কয়দিন পর? 180 দিন বা 6 মাস পর চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এই বেসিকটা সবার ক্লিয়ার কিনা বলো? এবার এই বেসিকটা সবার ক্লিয়ার কিনা বলো? সবাই আমাকে একটু বলো। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমি আবার বলছি এগুলো আমরা আবার রিপিট করব, এখানে আবার মোটামুটি আবার সবগুলো চলে আসবে। আমি জাস্ট বেসিকটা একটু ক্লিয়ার করার জন্য একটু দ্রুত যাচ্ছি। ঠিক আছে, আমি একটু মনোযোগ দাও, তোমরা একটু মনোযোগ দাও, পারবা। ঠিক আছে, বেসিকটা সবার ক্লিয়ার কিনা? ঠিক আছে, যেহেতু পিডিএফটা পেয়ে যাবা তোমরা, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবা। তবে একটু মনোযোগী থাকলে তোমরা আমার সাথে মুখে মুখে বলে ফেললে তোমার জন্য সুবিধা হয়, ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই যে এখন এখন আমার ভালো লাগছে তোমাদেরকে জিজ্ঞেস করার পর, যখন তোমরা কমেন্ট করো আমার ভালো লাগে। এই তো মুনাফা বন্টনটা হচ্ছে চুক্তি অনুযায়ী হবে, মুনাফা বন্টনটা চুক্তি অনুযায়ী হবে। আর চুক্তির অবর্তমানে যদি চুক্তির কোনো কিছু উল্লেখ না থাকে মুনাফা বন্টন সম্পর্কিত, তাহলে সবাই সমান ভাগ পাবে। একদম সহজ। চুক্তিতে লেখা আছে কেউ 5%, কেউ 10%, কেউ 15%, সে ওইভাবেই পাবে। যদি চুক্তির কোনো কিছু উল্লেখ না থাকে মুনাফা বন্টন সংক্রান্ত, তাহলে সবাই সমানভাবে পাবে। সবাই কিভাবে? সমানভাবে পাবে, একদম বেসিক। আমি বলছি এগুলো জিনিসগুলো একটু চিন্তা করলে পারা যায়। অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওই যে বললাম আমার বিশ্বাস যারা ক্লাসে মনোযোগ দিবে তাদের 100% ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, কিন্তু বুঝে যাচ্ছে অংশীদার ব্যবসায় যদি ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক না থাকে ব্যবসাটা টিকবে? টিকবে না। পরম বিশ্বাস কোন ব্যবসায় দরকার? অংশীদার ব্যবসায়। একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করা আমাদের অংশীদার ব্যবসায়ী। তাহলে এগুলো হচ্ছে বেসিক। নামের আগে কি লেখা থাকে? মেসার্স। নামের সাথে কি লেখা থাকে? সন্স এন্ড ব্রাদার্স। প্রতারণার মাধ্যমে কোনো চুক্তি হচ্ছে তাকে বাতিলযোগ্য চুক্তি কেন? কারণ অলরেডি এটা প্রতারণার মাধ্যমে হয়ে গেছে, এটাকে বাতিল করাটা গুরুত্বপূর্ণ, যার কারণে এটার নাম দেওয়া দেওয়া হয়েছে বাতিলযোগ্য চুক্তি। তাহলে প্রতারণার মাধ্যমে যদি কোনো চুক্তি হয় তাই কি বলা হয়? বাতিলযোগ্য চুক্তি বলা হয়। ঠিক আছে, ঋণের উপর সুদের হার উল্লেখ না থাকে 6% দত্ত হয়, কিন্তু মূলধন এবং উত্তোলন আসলে আমরা উত্তর দিয়ে দত্ত হয় না, যদি উল্লেখ না থাকে দত্ত হয় না। ঠিক আছে, এগুলো একদম বেসিক জিনিস। চুক্তি 3 ভাবে হইতে পারে, আমরা জানি লিখিত, মৌখিক, লিখিত, নিবন্ধিত। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে বা ডিড বলে। ঠিক আছে, চুক্তিপত্র ছাড়া অংশীদার ব্যবসা হতে পারে, যেহেতু মৌখিক হইতে পারে, কিন্তু চুক্তি ছাড়া অংশীদার ব্যবসা হতে পারে না। ঠিক আছে, একদম বেসিক গুলো এভাবে পড়ে যাওয়া। আশা করি আমি আবার বলছি তোমরা যারা একদম ক্লাস একটানা করে যাচ্ছ, আমি আবার বলছি তারা ভালো করবে। সেটা সেটা একদম চোখ বন্ধ করে আমি বলতে পারবো তারা ভালো করবে। কারণ প্রতিবারে আমি দেখাচ্ছি যে যারা আমার প্রত্যেকটা ক্লাস ম্যানেজমেন্টের প্রতিটা ক্লাস যারা করে কথাগুলো একটু শুনে আমি দেখি তারাই তারাই বিশ্ববিদ্যালয়ে বলার পরে পরীক্ষা দিয়ে আসার পরে বলে মেসেজ করে ভাই আপনার কারণেই ম্যানেজমেন্টে সবচেয়ে বেশি নাম্বার পাইছি, যারা প্রতিটা ক্লাস করে।
এখনো তোমরা যারা প্রত্যেকটা ক্লাস করবে আমার কথাগুলো শুনবা, আমি আরো তারা পরীক্ষার দিন পরীক্ষা শেষ করে আমাকে মেসেজ করবো যে ভাইয়া আপনার কারণে আমি ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি নাম্বার পাইছি, বা 35 বা 35 আমরা যদি বলি 32 বা 34 পাইছি 35 এর মধ্যে, ঠিক আছে, তারাই বলবে, সেটা আমার বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, আশা করবো তোমাদের ক্লিয়ার। আচ্ছা শুধু পিডিএফ, তোমাদের পাশে যে বইটা আছে সেই বইটা পড়তে পারো। তোমাদের যদি বেশি ইমার্জেন্সি কোনো বই দরকার হয় সেক্ষেত্রে আমি অবশ্যই, আমার একটা বই আছে বিসিএস মেসেঞ্জার বই, সেটাও তোমরা নিতে পারো। ম্যানেজমেন্টের যদি বলা হয় সবচেয়ে সেরা একটা বই, সেটা আমার কথা না, সেটা সবাই বলে, ঠিক আছে, তোমরা চাইলে নিতে পারো। সেটা তোমার ইচ্ছা, ঠিক আছে, বই থেকে সহ ক্লাস পিডিএফ সহ পড়তে পারলে এটা বেস্ট, ঠিক আছে, যত বেশি জায়গা থেকে পড়তে পারো তত বেশি বেশি ভালো, ঠিক আছে। তাহলে একটু বলো, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা দেখছি অংশীদারি ব্যবসা আইন কত সালে? 1932 সালে। আর এটা আইনের যে সংজ্ঞা সম্পর্কে বলা আছে কয় ধারায়? 4 ধারায়। আইনের সংজ্ঞা সম্পর্কে বলা আছে কয় ধারায়? 4 ধারায়, ঠিক আছে। অংশীদারি আইনে কয় ধারায় বলা আছে? সংজ্ঞা সম্পর্কে 4 ধারায় বলা আছে। এরপর অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য আমরা একটু দেখি। চুক্তিবদ্ধ সম্পর্ক প্রধান বৈশিষ্ট্য, সহজ সংখ্যা 2 থেকে 20 জন, মূলধন সরবরাহ করা হয় চুক্তি অনুসারে, চুক্তিতে না থাকলে সমানভাবে, এটি আইনসঙ্গত একটা ব্যবসা, পারস্পরিক প্রতিনিধিত্ব করে, এখানে পারস্পরিক বিশ্বাসটা এখানে বেশি, মালিকানা হস্তান্তর করা যায় না, মালিকানা হস্তান্তর করা যায় না, ঠিক আছে। হম লাভ লোকসান সমানভাবে বন্টন করতে হয়, নিবন্ধন বাধ্যতামূলক নয়, ঠিক আছে। এটি আইনগত কোনো সত্তা নাই, আইনগত কোনো পৃথক সত্তা না থাকার কারণে মামলা করা যায় না। অসীম দায়, আমরা আমরা কি জানি? দায় অসীম, ঠিক আছে, দায় অসীম। আচ্ছা, কর প্রদান, অংশীদারি ব্যবসা যদি অনিবন্ধিত হয় তাহলে ব্যক্তিগত আয়ের উপর কর প্রদান করতে হয়, আর নিবন্ধিত হলে প্রতিষ্ঠানের উপরও কর দিতে হয়, ব্যক্তির আয়ের উপরও কর দিতে হয়, ঠিক আছে। যদি আমরা একটু একটু যদি বলি, যদি নিবন্ধন নিবন্ধন থাকে তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপরও কর দিতে হবে, আবার তোমার ব্যক্তিগত আয়ের উপর তো দিতে হবে। আবার যদি নিবন্ধন করা না থাকে অংশীদারি ব্যবসাটা, যেহেতু নিবন্ধন করা যদি না থাকে তাহলে তোমার শুধুমাত্র তোমার ব্যক্তিগত যে আয় আছে সেই আয়ের উপর তোমাকে কি দিতে হবে? কর দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো, ঠিক আছে, আশা করি ক্লিয়ার, আশা করি তোমাদের ক্লিয়ার। আচ্ছা ক্লাস আসলে কি কারণে থেমে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। পর যদি কোনো জায়গায় তোমরা না বুঝো কোনো কারণে, ক্লাসের শেষ হওয়ার পরে তোমরা আবার এটা আহ, যখন শেষ হয়ে যাবে তখন ওই জায়গায় গিয়ে একটু বুঝে নিবা কষ্ট করে, ঠিক আছে। তাহলে অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত হলে, যদি নিবন্ধিত না হয় তখন শুধুমাত্র ব্যক্তিগত আয়ের উপর দিতে হবে, আর যদি নিবন্ধিত হয় ব্যবসা প্রতিষ্ঠানের উপর দিতে হবে, ব্যক্তিগত আয়ের উপরও দিতে হবে, তাহলে দুইবার দিতে হবে। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে, একদম সহজ বিষয়। আচ্ছা অংশীদার ব্যবসায় আমরা জানি অংশীদার ব্যবসায় চুক্তি সম্পর্কে বলা আছে কত ধারায়? 5 ধারায়। বলা হচ্ছে পার্টনারশিপ বিজনেস অ্যারাইজেস ফ্রম দ্য কন্ট্রাক্ট, নট ফ্রম সোশ্যাল স্ট্যাটাস। অংশীদারি ব্যবসা সৃষ্টি হয় চুক্তি থেকে, সামাজিক কোনো মর্যাদা থেকে নয়। কয় ধারায় বলা আছে? 5 ধারায়। আর লিখিত চুক্তিকে কি বলা হয়? লিখিত চুক্তিকে বলা হয় চুক্তিপত্র বা ডিড। চুক্তিপত্রকে ভবিষ্যতে প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়। ভবিষ্যতে প্রামাণ্য দলিল, আমার সাথে একটু মুখে মুখে বলে যাও। অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে চুক্তিপত্র ছাড়া, অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না চুক্তি ছাড়া। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা হয় না, কারণ চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। লাভ লোকসান সমান হারে কি হয়? বন্টন হয়, যদি কোনো উল্লেখ না থাকে। ঋণের উপর 6%, এটা তো বলছি। আর মূলধন বা অতিরিক্ত মূলধন বা উত্তোলনের উপর কোনো প্রকার সুদ পাবে না যদি ধরা হয় না, যদি উল্লেখ না থাকে। সহজ সংখ্যা তো আমরা জানি। অংশীদারি ব্যবসা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, আর হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসা, ঠিক আছে, সীমিত অংশীদারি ব্যবসা। আচ্ছা সাধারণ অংশীদারি ব্যবসা আমরা জানি 1932 সালে হয়, এটা নিবন্ধন বাধ্যতামূলক নয়, দায় অসীম। আর সীমাবদ্ধ অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, দায় সীমাবদ্ধ। উৎপত্তি ইংল্যান্ডে, আইন দুইটি আছে, একটা হচ্ছে ভারতীয় 1907, ব্রিটিশ 1890, ঠিক আছে, সেটা আমরা মনে রাখবো। উৎপত্তি কোথায়? ইংল্যান্ডে। তাহলে আমরা বলছি আইন দুইটা, একটা হচ্ছে এটা 1907 এবং ব্রিটিশ 1890। উৎপত্তি ইংল্যান্ডে, নিবন্ধন বাধ্যতামূলক, আর নামের শেষে কি লিখে থাকবে? নামের শেষে লিখে থাকবে লিমিটেড। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নামের শেষে কি লিখে থাকবে? লিমিটেড লিখে থাকবে, আর নিবন্ধন বাধ্যতামূলক, নিবন্ধন বাধ্যতামূলক, ঠিক আছে। বাকিগুলো একটু পড়ে নিবা। আচ্ছা এবার আসি সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার, এটা হচ্ছে সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার আবার কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে নির্দিষ্ট। ঐচ্ছিক সম্পর্কে বলা হচ্ছে কয় ধারায়? 7 ধারায়।
নির্দিষ্ট সম্পর্কে বলা আছে কয় ধারা? 8 ধারা, সেটা আমরা মনে করি। ঐচ্ছিক 7, নির্দিষ্ট 8। ঐচ্ছিক 7, নির্দিষ্ট 8। নির্দিষ্ট আবার দুইভাবে হতে পারে, একটা নির্দিষ্ট সময়ের জন্য হইতে পারে অথবা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য হইতে পারে। তাহলে নির্দিষ্ট অংশের ব্যবসা দুইভাবে হইতে পারে। ধরো আমি একটা নির্দিষ্ট অংশের ব্যবসা, আমি বলছি 5 বছরের জন্য করবো অংশের ব্যবসা, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য। আমি বলতে আমাদের যদি 50 লক্ষ টাকা মুনাফা হয় তাহলে আমরা ব্যবসাটা বন্ধ করে দিব। তাহলে নির্দিষ্ট উদ্দেশ্য, নির্দিষ্ট উদ্দেশ্য। তাহলে নির্দিষ্ট অংশের ব্যবসা কয়ভাবে হইতে পারে? দুইভাবে, একটা সময়ের জন্য অথবা উদ্দেশ্যের জন্য। ঠিক আছে। আর ঐচ্ছিক অংশের ব্যবসা বলতে কি বুঝে? যে ব্যবসাটা শুরু হবে, অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে, নির্দিষ্ট কোনো সীমা থাকবে না, অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে, এটাকে আমরা বলছি ঐচ্ছিক অংশের ব্যবসা। ঐচ্ছিক অংশের ব্যবসা। এখন তোমরা আমাকে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা। আসলে আমরা আর বেশি আমাদের সময় নাই, তোমরা আমার একটু কষ্ট করে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা করবা। আমরা হয়তো আর আছি হয়তো 15 মিনিট বা 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। সো তোমরা ক্লাসটা শেষ করবা একসাথে। আচ্ছা, ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা বলো, সবাই একটু কমেন্টে জানাবো আমাদের ক্লিয়ার কিনা। আমরা দেখছি রাধিকা বলছে ক্লিয়ার, আসিফ হোসেন বলছে আচ্ছা লিমিটেড বলছে, আচ্ছা আনিকা, আচ্ছা বর্ষা বলছে ক্লিয়ার, তানভীর ইসলাম বলছে ক্লিয়ার, মোহাম্মদ রাফি, তোমরা জানো আমার নামটা হচ্ছে রাফি, আমার নামটা হচ্ছে সোবহান রাফি। আমি যদি বলি আমার পড়াশোনাটা বলি, আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে বিবিএমবিএ কমপ্লিট করছি। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আসলে ভর্তি পরীক্ষাতে পড়াচ্ছি অনেক বছর ধরে, বলতে গেলে 2013 সাল থেকে পড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের। ঠিক আছে। আর দুইটা বই তো আছে তোমাদেরকে বলছে, একটা হচ্ছে ম্যানেজমেন্টের বই বিসিএস মেসেঞ্জার, আর একটা ফাইন্যান্সের বই আছে ফাইন্যান্স মেসেঞ্জার। ঠিক আছে, এটাই হচ্ছে পরিচয়। আচ্ছা, সবাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আরাফাত হোসেন বলতেছে, আমরা দেখছি রামিন আহমেদ, আচ্ছা আতাউল, আচ্ছা আমরা অনেকে দেখছি, সবাই বলছে ক্লিয়ার, ভেরি গুড। এই তো দুই প্রকার আমরা বলছি ঐচ্ছিক অংশীদার, যেটা অনির্দিষ্ট সময়ের জন্য হয়। ঠিক আছে, নির্দিষ্ট দুইভাবে, এটা আমরা অলরেডি আলোচনা করছি, একটা নির্দিষ্ট সময়ের জন্য আর একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। অংশীদার হওয়ার অযোগ্য ব্যক্তি কারা? পরীক্ষা যেটা আসে নাবালক, কারা কারা অংশীদার হতে পারে? নাবালক। এগুলো আমরা পাগল দেওয়ালিয়া ব্যক্তি, এগুলো আমরা না থাকলেও পারবো। সরকারি কর্মচারী, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নাবালক, সরকারি কর্মচারী, ঠিক আছে, প্রতিষ্ঠান বা সংঘ, এই তিনটা পরীক্ষায় আসে। নাবালক, এই তিনটা বায়ুগুলো বুঝবো, মানসিক প্রতিবন্ধী, বিদেশি রাষ্ট্রদূত, বিদেশি শত্রু, এগুলো তো হবে না, এটা বুঝে যাচ্ছে, হবে না। ঠিক আছে, এখানে মনে রাখবো মূলত তিনটা, নাবালক, সরকারি কর্মচারী আর প্রতিষ্ঠান বা সংঘ, এগুলো অংশীদার হওয়া যোগ্য না, অংশীদার হওয়া যোগ্য না। ঠিক আছে, তাহলে কি বলছি? নাবালক, সরকারি কর্মকর্তা আর প্রতিষ্ঠান বা সংঘ। যদি বলা হয় কোনো পুলিশ অফিসার অংশীদার হতে পারবে কিনা? পারবে না। তারপর প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা অংশীদার হতে পারবে না। ওই তো সরকারি কর্মকর্তা অংশীদার হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এগুলো মনে রাখার একটা সুন্দর একটা লাইনও দিছি, এটা তোমরা চাইলে আমার তৈরি দেখো। প্রতিষ্ঠান বা সংঘের সকল নাবালক সরকারি কর্মচারীকে দেওয়ালিয়া, বিদেশি রাষ্ট্রদূত, অজ্ঞান ব্যক্তি থেকে দূরে রাখতে বলা হয়েছে, কারণ তাদের সাথে পাগল, মানসিক প্রতিবন্ধী, বিদেশি শত্রু, ভালো যোগসূত্র রয়েছে। এভাবে চাইলে তোমরা এটা মনে রাখতে পারো। ঠিক আছে, তবে তিনটা মনে রাখলে হবে। একটা কি? নাবালক, সরকারি কর্মচারী, এবং কি, এবং তোমাদেরকে বলছি একটা কি বলছি, কোন প্রতিষ্ঠান বা সংঘ, প্রতিষ্ঠান বা সংঘ। ঠিক আছে, অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন কতভাবে হতে পারে? 5 ভাবে। অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন সম্পর্কে বলা আছে 39 ধারায়, আর বিলুপ সাধন কতভাবে হতে পারে? 5 ভাবে। আমরা অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন নিয়ে একটু বলবো। বিলুপ সাধন হতে পারে 5 ভাবে, আর বিলুপ সাধন সম্পর্কে বলা আছে 39 ধারায়। আর তোমাদের একটু বলে রাখি, একটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি, আগামী ক্লাসটা তোমাদের সাথে আমার দেখা হবে সন্ধ্যা ঠিক 6:45 অর্থাৎ পরবর্তী ক্লাসগুলো। আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ একটা কাজের কারণে আসলে তোমাদের ক্লাসটা আসলে 10টা থেকে করা নেওয়া। আগামীকাল থেকে আমি আবার তোমাদের 6:45 থেকে তোমাদের ক্লাস নেব, ঠিক 6:45 আমরা শুরু করবো ক্লাসটা। ঠিক আছে, একদম ঠিক 6:45। সো আগামী ক্লাসটা আমরা ঠিক 6:45 থেকে করবো। ঠিক আছে, তাহলে একটু মনে রাখো, অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন সম্পর্কে কয় ধারা বলেছে? 39 ধারায়। বিলুপ সাধন কতভাবে হতে পারে? 5 ভাবে। বিলুপ সাধন কতভাবে হতে পারে? 5 ভাবে। তাহলে সবাই বলো, অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন সম্পর্কে কয় ধারায়? 39। বিলুপ সাধন কতভাবে হতে পারে? 5 ভাবে। খুব সহজে মনে রাখা যায় একটা লাইন দ্বারা। দেখো, শর্টকাট টেকনিক দেখো, সকলের সম্মতিক্রমে বা সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। তাহলে দেখো, সকলে বাধ্য হয়ে অর্থাৎ সকলের সম্মতিক্রমে 40 দ্বারা, বাধ্য হয়ে তাহলে বাধ্যতামূলক 41 দ্বারা, বাধ্যতামূলক বিলুপ সাধন। আর বিশেষ 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 ঘটনার মাধ্যমে বিলুপ সাধন 42 দ্বারা, বিজ্ঞপ্তির মাধ্যমে 43 দ্বারা।
আদালতে গেলেন, আদালতের মাধ্যমে 44 ধারা। তাহলে একটা লাইন দ্বারা আমরা এই 5টা দ্বারা মনে রাখতে পারি। আমি আবার বলছি, দেখো আমরা জানি অংশীদারি ব্যবসায় বিলুপ সাধন সম্পর্কে বলা আছে 39 ধারায়। বিলুপ সাধন হতে পারে 5 ভাবে। মনে রাখার একটা লাইন, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন। তাহলে সকলে একমত হয়ে বা সকলের সম্মতিক্রমে 40, বাধ্যতামূলক বিলুপ সাধন 41, বিশেষ ঘটনার ফলে বিলুপ সাধন 42, বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ সাধন 43 এবং আদালতে গেলেন, আদালতের মাধ্যমে বিলুপ সাধন 44 ধারা। ঠিক আছে, একদম খুব সহজে একটা লাইন দ্বারা আমরা মনে রাখতে পারবো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই 100% ক্লিয়ার কিনা বলো? সবাই 100% ক্লিয়ার কিনা বলো? সবাই 100% ক্লিয়ার কিনা বলো? একদম 100% ক্লিয়ার কিনা বলো? সবাই 100% ক্লিয়ার কিনা বলো? সবাই 100% ক্লিয়ার কিনা বলো? একদম 100% ক্লিয়ার কিনা? একদম 100% ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখান থেকে মনে রাখবো, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আমি আবার এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, আশা করবো তোমার সবার 100% ক্লিয়ার। একটা লাইন, সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির নির্দেশে আদালতে গেলেন, এই লাইনটা মনে রাখলে চলবে। অংশীদার কয় প্রকার? 8 প্রকার। অংশীদার কয় প্রকার? 8 প্রকার। আমি একটা একটা করে আলোচনা করবো, যে প্রশ্ন পরীক্ষা আসবে সেটা আলোচনা। এই অংশীদার 8 প্রকার, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। একদম খুব সহজ। প্রথমে যদি আসি 7 নম্বর সক্রিয় অংশীদার। সে সব জায়গায় সক্রিয়। সাধারণ বা সক্রিয় মানে কি? সে সব জায়গায় সক্রিয়। সে মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, দায় ও সীম, লাভ ক্ষতি বন্টন করে। তাহলে যেই সব ক্ষেত্রে সক্রিয় তাকে আমরা সক্রিয় বা সাধারণ অংশীদার বলি। দেখো, মূলধন বিনিয়োগ করে, দায় ও সীম, পরিচালনা অংশগ্রহণ করে, লাভ ক্ষতি বন্টন করে। ঠিক আছে, ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। সে ঘুমায়, সে কাজ করে না, পরিচালনা করে না, সে ঘুমায়, যার কারণে আমার নাম দেওয়া আছে কি ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বা সুপ্ত অংশীদার। সে মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনা অংশগ্রহণ করে না। মূলধন বিনিয়োগ করে কিন্তু পরিচালনা অংশগ্রহণ করে না, কে? আমরা উত্তর দেব ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। কিন্তু তার আমরা যদি বলি, আবার এভাবে বলি, কারা মূলধন বিনিয়োগ করে না, দক্ষতা এবং শ্রম দিয়ে লভ্যাংশ পায়, দক্ষতা এবং শ্রমের বিনিময়ে লভ্যাংশ পায়, তখন আমরা উত্তর দেব কর্মী অংশীদার। মূলধন বিনিয়োগ করবে না কিন্তু দক্ষতা এবং শ্রমের বিনিময়ে সে লভ্যাংশ পাবে, লাভ ক্ষতি বন্টন করবে, দায় ও সীম, সে হচ্ছে কি কর্মী অংশীদার। ঠিক আছে, তাহলে ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার মূলধন বিনিয়োগ করে, দায় ও সীম, পরিচালনা অংশগ্রহণ করে না, লাভ ক্ষতি পায়, দুইটাই বন্টন করে। ঠিক আছে, নামমাত্র অংশীদার। আমরা জানি নামমাত্র অংশীদার মানে কি, যে নাম বা সুনাম ব্যবহার করে লভ্যাংশ পায়। খুব সহজ। আমরা যদি তামিম ইকবালকে, আমরা যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমার একটা অংশীদার ব্যবসা আছে, আমি বলছি তামিম ইকবালকে গিয়ে বলছি, ভাই আপনার নামটা আমরা ব্যবহার করবো শুধু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, তার বিনিময়ে আপনাকে লভ্যাংশ বা একটা নির্দিষ্ট টাকা দেওয়া হবে, অর্থ দেওয়া হবে। তখন তিনি যদি সম্মতি প্রদান করেন, তখন আমরা বলবো তিনি হচ্ছেন একজন নামমাত্র অংশীদার। তার নাম বা সুনামের বিনিময়ে সে লভ্যাংশ পাচ্ছে। ঠিক আছে, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের উপর, আমার যে অংশীদার ব্যবসা, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপর যাতে সকলের ট্রাস্টটা, বিশ্বাসটা বেড়ে যায়, যে এই প্রতিষ্ঠান তামিম ইকবালের প্রতিষ্ঠান, এখানে তামিম ইকবালও আছে, মানুষ যাতে সেটা বলে। ঠিক আছে, এই কারণে এটাকে তাহলে তামিম ইকবাল কি আসলে কি নামমাত্র অংশীদার? শুধুমাত্র নামটা ব্যবহার করতেছি আমরা, নামমাত্র অংশীদার। ঠিক আছে, তাহলে নামমাত্র অংশীদার অসীম দায় বহন করবে, যেহেতু সে নাম বহন করতেছে, তাহলে সে মূলধন বিনিয়োগ করে না, নিজের সুনাম ব্যবহার করে। ঠিক আছে, তিনি পরিচালনা অংশগ্রহণ করবে না, লাভ ক্ষতি মতো তাকে নির্দিষ্ট একটা লভ্যাংশ দেওয়া হবে। ঠিক আছে, অথবা অর্থ দেওয়া হবে। কর্মী অংশীদার একটু আগে বলছি, সে মূলধন বিনিয়োগ করে না, শ্রম দেয়, দায় অসীম, সে পরিচালনা অংশগ্রহণ করে, লাভ ক্ষতি বন্টন করে, শ্রম দেয়, সে শ্রম এবং দক্ষতা প্রদান করে। সীমিত অংশীদার, যাকে আমরা নাবালক অংশীদার বলতে, যার সে মূলধন বিনিয়োগ করে, দায় সীমাবদ্ধ, পরিচালনা অংশগ্রহণ করার অধিকার রাখে না, লাভ ক্ষতি বন্টন করে। খুব সহজ। তাহলে পরীক্ষা আসবে, কোন ধরনের অংশীদার দায় সীমাবদ্ধ? আমরা বলবো সীমিত অংশীদার। কোন ধরনের অংশীদার পরিচালনা করার অধিকার রাখে না? সীমাবদ্ধ অংশীদার। নাবালক কোন ধরনের অংশীদার হতে পারে? সীমাবদ্ধ অংশীদার, আমরা এভাবে বলবো। ঠিক আছে, দক্ষতা বা শ্রমের বিনিময়ে কার লভ্যাংশ পায়? আমরা বলবো কর্মী অংশীদার। ঠিক আছে, আশা করবো ক্লিয়ার। আমি দ্রুত যাচ্ছি, এবার আসলে আপাত দৃষ্টি অংশ, খুবই ইম্পর্টেন্ট, একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপাত দৃষ্টি অংশীদার মানে কি? যিনি অংশীদার ব্যবসা থেকে চুক্তি থেকে নামটা বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু মূলধনটা ঋণ হিসেবে রাখছেন। তাহলে আপাত দৃষ্টি অংশীদার হচ্ছে এক ধরনের ঋণদাতা বা পাওনাদার। আপাত দৃষ্টি অংশীদার এক ধরনের কি ঋণদাতা বা
পাওনাদার, তিনি ঋণের বিনিময়ে কি পাবে? তিনি ঋণের বিনিময়ে সুদ পাবে। তিনি অসীম দায় বহন করবেন না, বিজ্ঞপ্তি না দিলে দায় বর্তাবে, ঠিক আছে? পরিচালনা অংশগ্রহণ করবেন না, পরিচালনা অংশগ্রহণ করবে না, ঠিক আছে? তিনি মূলত ঋণদাতা বা পাওনাদার। তাহলে আপাতদৃষ্টি অংশীদার মূলত কি? ঋণদাতা বা পাওনাদার, তিনি ঋণের বিনিময়ে কি পাবে? সুদ পাবে, ঠিক আছে? তিনি যে চুক্তি থেকে নামটা বাদ দিতে, সেটা বিজ্ঞপ্তি না দিলে দায় তার উপর বর্তাবে। আচরণ অনুমিত অংশীদার, যদি কেউ আচরণে নিজেকে অংশীদার বলে প্রকাশ করে, তখন তাকে আমরা বলি আচরণ অনুমিত অংশীদার। সে কিন্তু অংশীদারদের অনুমতি ক্রমে এই কাজটা করে, যার বিনিময়ে সে কি পাবে? কমিশন পাবে। সে কি পাবে? সে লাভ পায় না, তবে কমিশন পায়। তাহলে কোন অংশীদার কমিশন পায়? আচরণে অনুমিত অংশীদার। কোন অংশীদার সুদ পায়? আপাত দৃষ্টিতে অংশীদার। কোন অংশীদার ঋণদাতা বা পাওনাদার? আপাত দৃষ্টিতে অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, ঠিক আছে? প্রতিবন্ধ অংশীদার, এটা কে? ধরো প্রতিবন্ধ অংশীদারটা হচ্ছে, ধরো আমি আমার এলাকার চেয়ারম্যানকে বলতেছি, সবার সামনে পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন আমাদের এলাকার চেয়ারম্যানকে আমি সবার সামনে পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন আমার অংশীদারি ব্যবসায় একজন অংশীদার। তখন উনি চিন্তা করতেছে, আমি তো, আমার সাথে খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, কাজে লাগে আমাকে, উনি চুপ করে আছে, কোনো কিছু বলে নাই। তখন তিনি মৌনতা অবলম্বন করছেন, তাহলে তাকে আমরা কি বলবো? প্রতিবন্ধ অংশীদার। সে কিন্তু প্রতিবন্ধী না, আবার তাকে আমরা কি বলবো? প্রতিবন্ধ অংশীদার। সে আমাকে সম্মান করে মৌনতা অবলম্বন করছে। আমি যে সবার সামনে বলেই ফেলছি উনি আমার প্রতিষ্ঠানের অংশীদার, সে সম্মান করে মৌনতা অবলম্বন করছে, তাকে আমরা বলবো কি? প্রতিবন্ধ অংশীদার, প্রতিবন্ধ অংশীদার, ঠিক আছে? ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে কোনো অংশীদার যদি অপর কোনো ব্যক্তিকে, আমি আবার বলছি, কোনো অংশীদার যদি কোনো ব্যক্তিকে অন্যদের নিকট অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিটি মৌনতা অবলম্বন করেন, তখন তাকে বলা হবে প্রতিবন্ধ অংশীদার, ঠিক আছে? তিনি তার বিনিময়ে কি, তিনি তার কোনো কিছু পাবে, তবে তাকে আমরা সম্মান দিতে পারি, ঠিক আছে? কোনো লাভ ক্ষতি বা কোনো কিছু কমিশন বা কোনো কিছু পাবেন তো সম্মান দিতে পারি, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যে আসে, কারা কমিশন পায়? আচরণ অনুমিত অংশীদার। কারা সুদ পায়? আপাত দৃষ্টিতে অংশীদার। কারা মূলধন বিনিয়োগ করে পরিচালনা অংশগ্রহণ করে না? মূলধন বিনিয়োগ করে পরিচালনা অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদার। কারা মূলধন বিনিয়োগ করে না, শ্রম দক্ষতা বিনিয়োগ করে, কর্মী অংশীদার, ঠিক আছে? কারা নামের বিনিময়ে লভ্যাংশ পায়, সুনামের বিনিময়ে লভ্যাংশ পায়, নামমাত্র অংশীদার। কাদের দায় সীমাবদ্ধ অংশীদার। এবার বলো সবাই 100% ক্লিয়ার কিনা? অংশীদার গুলো সবার 100% ক্লিয়ার কিনা? আচ্ছা, অংশীদার গুলো সবার ক্লিয়ার কিনা বলো, 100% সবার ক্লিয়ার কিনা? তাহলে কর্মী অংশীদার কি বলছি আমরা? কর্মী অংশীদার হচ্ছে যারা মূলধন বিনিয়োগ করে না, শ্রম দক্ষতা বিনিয়োগ করে, তার বিনিময়ে লভ্যাংশ পায়, অসীম দায় বহন করে, তাকে আমরা বলছি কি? কর্মী অংশীদার। সবার একদম 100% ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আমরা দেখছি ফয়সাল, আফরিন সুলতানা, আয়াত রহমান, সামিনা জাহান, আসিফ হোসাইন, সবাই বলছে ভাইয়া ক্লিয়ার। এখানে শান্ত নামে একজন কমেন্ট করতেছে, তুমি কোন জায়গা থেকে আসছো ভাইয়া? তুমি অহেতুক কমেন্ট গুলো করতেছো, ঠিক আছে? কোন বইয়ে পাইছো আমাকে একটু বলো তো, যে কমিশন পায় নামমাত্র অংশীদার, সেটা নামমাত্র অংশীদারকে নির্দিষ্ট লভ্যাংশ দিতে পারে, নির্দিষ্ট একটা বেতন দিতে পারে, নির্দিষ্ট একটা অর্থ দিতে পারে, ঠিক আছে? আচরণ অনুমিত অংশীদার হচ্ছে যারা আমার থেকে আমার কমিশনের বিনিময়ে আমার হয়ে নিজে আচার আচরণ প্রকাশ করবে, সে একজন অংশীদার, ঠিক আছে? অহেতুক কমেন্ট কেন করিও না, অহেতুক কোনো কমেন্ট করিও না, সেটা কর্তৃপক্ষ কিন্তু দেখতেছে, আমি অলরেডি নামটা বলে দিচ্ছি। অহেতুক যে কমেন্ট করতেছে আমি বেশ কয়েকবার দেখতেছি, অপ্রাসঙ্গিক কিছু কমেন্ট করতেছো, ঠিক আছে? এটা উচিত না, বাকিদেরকে তুমি বিভ্রান্ত করার চেষ্টা করতেছো, ঠিক আছে? আচরণ অনুমিত অংশীদারটা হচ্ছে, আমি একটু বলি, যদি আমার একটা বন্ধু, সে আমার অংশীদার না, তাকে আমি বলছি, সেই ধরো আমাদের বন্ধুদের মাঝে খুবই জনপ্রিয় হতে পারে, ঠিক আছে? তাকে আমি বলছি তুই এভাবে এভাবে কাজ কর, আচরণে তুই প্রকাশ কর, তুই যে একজন অংশীদার, আমাদের হয়ে কাজ কর, তুই এই কাজগুলো কর। তখন সে আমাদের হয়ে সে আচার আচরণে সে প্রকাশ করতে সবাইকে সে একজন অংশীদার। কারণ তাকে আমরা এভাবে বলছি, কারণ তার বিনিময়ে একটা বেনিফিট আমরা নিচ্ছি, এবং যার কারণে তাকে আমরা কি একটা কমিশন তাদেরকে আমরা প্রদান করবো, তাকে সে একটা নির্দিষ্ট কমিশন পাবে এই কাজটা করার জন্য, ঠিক আছে? এটাই হচ্ছে আচরণ অনুমিত অংশীদার।
ফান্ডামেন্টাল অফ মার্কেটিং বই দেওয়া না, ফান্ডামেন্টাল অফ মার্কেটিং বই ম্যানেজমেন্টের বিষয় দেওয়া আছে না? আচ্ছা দেখো, আমি যেটা বলছি ওটা হচ্ছে 100% কারেক্ট, এটা নিয়ে কোনো হেজিটেশন করার দরকার নাই। ঠিক আছে, 1900 দেখো নাবালক সম্পর্কে বলা আছে আমরা কদারে, নাবালক সম্পর্কে বলা আছে অংশীদার আইনে কদারে 30 ধারায়। ঠিক আছে, আমরা জানি নাবালক সম্পর্কে বলা আছে কদারে 30 ধারায়। দেখো আবার নাবালক চুক্তি করতে পারে না সেটা বলা আছে 1872 সালে চুক্তি আইন। আমরা জানি চুক্তি আইন কত সালে, 1872 সালে। ঠিক আছে, আচ্ছা তাহলে নাবালক নাবালক সম্পর্কে বলা আছে কয় ধারা, এগুলো একবার তোমরা একটু পড়ে নিবে এখানে। ঠিক আছে, নাবালক সম্পর্কিত ধারাগুলো একটু একবার দেখে নিবে, এখান থেকে তোমাদেরকে দেওয়া হবে। দেখো এখানে বলা আছে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য মামলা করতে পারবে, ধারা কত? 30 ধারা 4, 34 ধারায়। ঠিক আছে, সাবালক প্রাপ্তির কয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ অংশীদার হতে পারবে, চুক্তি স্বাক্ষর করতে পারে 6 মাস বা 180 দিন। এটা ক ধারায় বলেছে? 35 ধারায়, 35 ধারায়। ঠিক আছে, এগুলো একবার তোমরা দেখে নিবা। আচ্ছা, এরপর আমরা দেখি গুরুত্বপূর্ণ ধারাগুলো, এগুলো আমরা একবার একবার একটু শেষ করি। গুরুত্বপূর্ণ ধারাগুলো আমরা একটু শেষ করি। দেখো অংশীদার সম্পর্কে সংজ্ঞা সম্পর্কে বলা আছে কয় ধারায়? 4 ধারায়। ঠিক আছে, অংশীদার ব্যবসা অংশীদার সম্পর্ক চুক্তি হতে জন্মলাভ করে সামাজিক কোনো মর্যাদা বলে নয়, 5 ধারায়। ঠিক আছে, ঐচ্ছিক অংশীদার সম্পর্কে বলা আছে 7 ধারায়। নির্দিষ্ট অংশীদার ব্যবসা সম্পর্কে বলা আছে 8 ধারায়। আচরণ অনুমিত অংশীদার 28 ধারা। আচরণ অনুমিত অংশীদার কত? 28 ধারা। দেখো আমরা বলছি সংজ্ঞা সম্পর্কে 4 ধারা বলা আছে, তারপর চুক্তি সম্পর্কে বলা আছে 5 ধারায়। অংশীদার ব্যবসা সৃষ্টি হয় চুক্তি থেকে সামাজিক কোনো মর্যাদা থেকে নয়, কয় ধারায়? 5 ধারায়। এরপরে যদি আমরা দেখি আচরণ ঐচ্ছিক অংশীদার সম্পর্কে 7 ধারা, নির্দিষ্ট সম্পর্কে 8 ধারা, আচরণ অনুমিত অংশীদার 28 ধারা, নাবালক 30 ধারা, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে। দেখো নাবালক 30, নাবালক থেকে নতুন অংশীদার হবে 31, এরপরে অবসর গ্রহণ করবে 32। আমরা এভাবে মনে রাখবো। ঠিক আছে, নাবালক 30, নতুন অংশীদার 31, অবসর গ্রহণ করবে 32। তারপর দেওয়া আছে বিলুর সাধন সম্পর্কে বলা আছে কয় ধারায়? 39 ধারায়। আর নিবন্ধন পদ্ধতি সম্পর্কে 58 ধারা, নিবন্ধন না করার ফলাফল 69 ধারা। নিবন্ধন না করার ফলাফল 69 ধারা। এই ধারাগুলো ভালোভাবে মুখস্থ করবা, এখান থেকে পরীক্ষা আসতে পারে। আর আমরা বলছিলাম বিলুর সাধনের যে 5টা বিলুর সাধন হতে পারে না 5 ভাবে, সেটাও আমরা শেষ করব। ঠিক আছে, এই ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম 3 স্টার। এখান থেকে পরীক্ষা আসতে পারে, আমি আবার বলছি এখান থেকে পরীক্ষা আসতে পারে, ভালোভাবে শেষ করবা। এখান থেকে পরীক্ষায় আসতে পারে, ভালোভাবে শেষ করবা। আচ্ছা, আশা করি তোমাদের ক্লিয়ার। এইগুলো ভালোভাবে শেষ করবা। তাহলে আমরা বলছি কি নাবালক সম্পর্কে 30, নাবালক থেকে নতুন অংশীদার 31, অবসরগ্রহণ 32। আমরা একসাথে মনে রাখবো। বিলুর সাধন 39, বিলুর সাধন 5 ভাবে হতে পারে, আমরা অলরেডি আলোচনা করছি। নিবন্ধন পদ্ধতি 58, নিবন্ধন না করার ফলাফল 69। ধারাগুলো আমরা মনে রাখবো। আমাকে কয়েকটা উত্তর দাও দেখি, আমরা শেষ করবো। ব্যাংকিং অংশীদার ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক কজন সদস্য থাকে? আমরা জানি সর্বোচ্চ 10 জন, সবাই জানে। ব্যাংকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, কমপক্ষে 2 জন। ব্যাংক আবার আছে ব্যাংকিং ব্যবসায় কত? সর্বোচ্চ 10 জন। ঠিক আছে, এরপর যদি বলি অংশীদার ব্যবসার মূল ভিত্তি কোনটি? আমরা সবাই জানি চুক্তি। মূল ভিত্তি কোনটি? চুক্তি। কোন ধরনের অংশীদার লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে তার সুনাম ব্যবহার করে? লভ্যাংশ অথবা বেতনের বিনিময়ে আমরা কি বলছিলাম? দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 18 এবং 19 সালে আসছে। ঠিক আছে, 18-19 সেশনে আসছে। তাহলে আমরা কি বলছিলাম? এটা নামমাত্র অংশীদার। এগুলো আমরা পারবো। চূড়ান্ত সবিশ্বাস কোন ব্যবসায় প্রয়োজন? আমরা বলছি বিশ্বাস না থাকলে অংশীদার ব্যবসা কখনোই টিকবে না। তাহলে এটা অংশীদারের ব্যবসা। বুঝে যাচ্ছে? বিশ্বাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অংশীদারদের মধ্যে। ও ঋণদাতার মতো কে? আমরা একটু আগে বলছিলাম আপাত দৃষ্টিতে অংশীদার। ঋণদাতাকে আপাত দৃষ্টিতে অংশীদার, সে সুদ পাবে। অংশীদার ব্যবসা আইন 1932 আমরা সবাই জানি। কোন ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক? নিবন্ধন ঐচ্ছিক বা বাধ্যতামূলক নয়, আমরা জানি অংশীদার ব্যবসা। মূল উপাদান কোনটি? চুক্তিবদ্ধ সম্পর্ক। মূল উপাদান বা আমরা বলছি মূল বৈশিষ্ট্য চুক্তিবদ্ধ সম্পর্ক। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্ত। আশা করি আমরা যে 3টা অধ্যায় নিয়ে আলোচনা করছি, আমরা ব্যবসা পরিবেশ, এক মালিকানা এবং অংশীদার ব্যবসা, আশা করবো তোমাদের এই 3টা অধ্যায় তোমাদের ভালো ক্লিয়ার। তোমাদের যে পিডিএফটা প্রথমে দেওয়া আছে সেটা এটাও তোমাদেরকে দেওয়া হবে আজকে বা কালকে সকালের মধ্যে। তোমরা পিডিএফটা পেয়ে যাবা, ভালো পিডিএফ থেকে শেষ করে ফেলবো সবকিছু। আর তোমাদের আরেকটা বিষয় তোমাদেরকে যদি আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস একটা টপিকস মিস হয়েছিল। সেই টপিকসটা হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্য। এগুলো একটু চিন্তা করলে পাওয়া যায় অর্থনৈতিক উদ্দেশ্য কোনগুলো, যেমন মূলধন বিনিয়োগ করা, সম্পদের সুষ্ঠু ব্যবহার করা, ঠিক আছে, মুনাফা অর্জন, এগুলো অর্থনৈতিক বা ব্যক্তিক। ঠিক আছে, উৎপাদন ও বন্টন, এগুলো হচ্ছে অর্থনৈতিক ও ব্যক্তিক। আর সামাজিক কোনগুলো? সামাজিক বা মানবিক কোনগুলো? আমরা সবাই জানি
সামাজিক বা মানবিক হচ্ছে কি ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা, ঠিক আছে, সবার সবার জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা, ঠিক আছে, মানবিক কার্যক্রম করা, সুন্দর পরিবেশ সৃষ্টি, একটু চিন্তাগুলো পাওয়া যায়, এগুলো তো আসলে মানবিক বা সামাজিক, ঠিক আছে। উদ্দেশ্যগুলো একটু দেখে নিবা, তোমরা উদ্দেশ্যগুলো একটু দেখে নিবে এখান থেকে, আশা করি তোমরা পারবা, ঠিক আছে। একটু চিন্তা করে পড়বো, আমি যেভাবে বলছি তোমরা সেভাবে শেষ করার চেষ্টা করবা। তো আশা করবো আজকে তিনটা টপিক্স নিয়ে আশা করছি তিনটা তোমাদের ক্লিয়ার, তোমরা ভালো শেষ করলে আমি আশা করবো এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে ইনশাল্লাহ তোমরা পারো, বিশেষ করে যারা ক্লাস করছো আমি আবার বলছি তারা ইনশাল্লাহ পরীক্ষায় পারবা। এখন আমাকে একটু সর্বশেষ একটু কমেন্টে জানো তোমাদের আজকে ক্লাস যা কিছু আলোচনা করছি সবার ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানো, সবাই একটু কমেন্টে জানো তোমাদের একদম 100% সব ক্লিয়ার কিনা, কমেন্টে জানো। আচরণ অনুমিত অংশীদার বলছি যদি কেউ আচার আচরণে বা কথাবার্তায় নিজেকে অংশীদার বলে দাবি করে তাকে আমরা বলি আচরণ অনুমিত অংশীদার। সে তো নিজের ইচ্ছা মতো করে না, সে অংশীদারগণদের অনুমতি গ্রহণ বা অংশীদারদের নিয়োগ করার মাধ্যমে এই আচরণ অনুমিত অংশীদার কাজ করে। ধরো আমি আমার একটা বন্ধু বা কাউকে বলছি তুমি এইভাবে প্রকাশ করো যে তুমি অংশীদার, তুমি আমাদের হয়ে কাজ করো, তাকে আমরা বলবো কি আচরণ অনুমিত অংশীদার। সে আসলে অংশীদার না, সে সে যে কাজ করবে তার বিনিময়ে সে একটা কি পাবে, কমিশন পাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আচরণ অনুমিত অংশীদার। বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা দেখতেছি অনেকে বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ইনশাআল্লাহ তোমাদের সাথে তাহলে আমার আবারও দেখা হবে আগামীকাল ঠিক ঠিক 6টা 45 মিনিটে, ইফতারের পরে নামাজের পর আমাদের ইনশাআল্লাহ দেখা হবে। সো এতটুকু পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বেশি করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেকে ভালোবাসা দিচ্ছে, ভালো লাগতেছে।